এই ২৪-এর পরিবর্তন বা শেখ হাসিনার একক রেজিমের পরিবর্তনের মূল কারিগর ছিল এই ১৮ কোটা আন্দোলন। এটা মানতে হবে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। তারা তো ছাত্র অধিকার পরিষদ করে আসছে, আসিফ, নাহিদ, আক্তার, সারা দেশে যে আন্দোলনটা সুসংগঠিত হয়েছে, যারা সমন্বয়ক কিংবা সহ সমন্বয়ক, এরা অধিকাংশই গণ অধিকার এবং ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মী। মিল্লাতে পড়ার কারণে আপনার কি শিবিরের প্রতি একটা সফট কর্নার ছিল না? ১৮ পরবর্তী ডাকসু নির্বাচন হয়েছে ২০১৯ সালে। ছাত্রলীগ রুমে রুমে আটকে টর্চার করতো, মোটামুটি বন্ধ হয়েছে। শিক্ষার্থীরা প্রতিবাদ করতে শিখেছে। এটা কিন্তু আসলে ১৮ পূর্বে এটা পসিবল ছিল না। মামলাগুলো হাইকোর্ট থেকে জামিন করাই, সেখানে ২ জন আইনজীবী আমার জন্য কাজ করেন, শিশির মনির ভাই আর বিএনপির হচ্ছে রুহুল কুদ্দুস কাজল ভাই। গুলি চলতেছে পুলিশের, পরে আমরা দৌড় দিছি, দৌড় দিয়ে গিয়ে একটা গলিতে পড়ছি। পড়ার পরে আমি দেখি আমার পাশে রাকিব ভাই পড়ে আছে, ছাত্রদলের প্রেসিডেন্ট। আমরা একটা নৈতিক সমাজ গঠন করতে চাই। একটা মানুষ বয়োবৃদ্ধ, সে মৃত্যু সজ্জায়, তার যদি ৩,০০০ টাকা ঘুষ দিয়ে তার জন্য একটা বয়স্ক ভাতার কাট করতে হয়, তাহলে কোন দেশে আছি আমরা? আমি যদি কখনো সংসদ সদস্য নির্বাচিত হতে পারি আমার নেত্রকোনা ২ থেকে, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এই কাজ আমি কোনো মেম্বারকে করতে দিব না। আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড। ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার। সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মটি ফিল আপ করুন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি ইনোভা টক্সের বিশেষ আয়োজন জনতার ইশতেহারে। আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি নেত্রকোনা ২ আসন থেকে, যিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন, গণ অধিকার পরিষদের সম্মানিত সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব হাসান আল মামুন। চলুন আমাদের আমন্ত্রিত অতিথির সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মামুন ভাই, আপনি গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার আগে আমরা দেখেছি আপনি ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক ছিলেন এবং ২০১৮ সালের যেই কোটা সংস্কার আন্দোলন, সেই আন্দোলনের আহ্বায়ক হিসেবে আপনি সর্বপ্রথম এদেশের সাধারণ শিক্ষার্থীদের, এদেশের মানুষের চিন্তার জগতে আপনি একটি নাড়া দিয়েছিলেন এবং সাধারণ শিক্ষার্থীদেরকে জাগিয়ে তুলেছিলেন তাদের অধিকারের পক্ষে কথা বলবার জন্য। এবং আপনার এই আহ্বানে সাড়া দিয়ে পরবর্তীতে আমরা দেখেছি ভিপি নূর থেকে শুরু করে রাশেদ বা ফারুক ভাই যারা রয়েছেন, উনরা, এবং এর সাথে সারা দেশের আপামর ছাত্র জনতা আপনাদের আন্দোলনে শরিক হয়েছে এবং সেই থেকে আপনারা পরবর্তীতে সাধারণ শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে, সাধারণ জনতাকে সাথে নিয়ে আপনারা গণ অধিকার পরিষদ গড়ে তুলেছেন এবং এই মুহূর্তে আপনারা বাংলাদেশে রাজনীতি করছেন, একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে কাজ করছেন। আমি আপনার জীবনের গল্পটাও শুনতে চাই, আপনার রাজনৈতিক জীবনের দর্শন সম্পর্কে জানতে চাই। আপনি কোন মিশন এবং ভিশন নিয়ে আগামী দিনে আপনার যে নেত্রকোনা ২ আসন সেটিকে গড়ে তুলতে চান সে বিষয়ে জানবো এবং একই সাথে গণ অধিকার পরিষদের ভবিষ্যৎ কী ইত্যাদি সকল গল্পগুলোই আজকের এই এপিসোডে আমরা করব। শুরু করব আপনার জন্ম কোথায় হয়েছে সেই জায়গাটা দিয়ে। জি, ধন্যবাদ আপনাকে। আমার জন্ম নেত্রকোনা সদর উপজেলার মদনপুর ইউনিয়নের সাজিউরা গ্রামে। আমি দাখিল পাশ করেছি, এর আগে আমি স্কুলেও পড়েছি ক্লাস 7 পর্যন্ত। পরবর্তী সময়ে আমি দাখিল পাশ করেছি মদনপুর শাহ সুলতান আলিম মাদ্রাসা থেকে। পরবর্তী সময়ে আমি ঢাকার যাত্রাবাড়ি তামিল মিল্লাত কামিল মাদ্রাসা থেকে আলিম পাশ করে পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগে 12-13 সেশনে ভর্তি হই। আচ্ছা, আপনি মিল্লাতের ছাত্র ছিলেন? জি, আমি মিল্লাতের ছাত্র ছিলাম। মিল্লাতের একটা বিশাল বড় অ্যালামনাই কনফারেন্স হয়ে গেল দেখলাম, সেখানে ছিলেন নাকি? না, সেখানে আমরা যাইতে পারি নাই, আমার কাজের ব্যস্ততা ছিল, সেই জন্য আমি যেতে পারি নাই। তারপর আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। হাজী মোহাম্মদ মহসিন হল আমার অ্যাটাচ ছিল। তো ছোটোবেলা থেকেই আমি খেলাধুলার প্রতি আমার খুবই আগ্রহ ছিল। পরবর্তী সময়ে আমি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি আমার ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট, আপনার নিজেরও ডিপার্টমেন্ট, তো সেই ডিপার্টমেন্টে আপনার জুনিয়র। হ্যাঁ, আপনি আমার জুনিয়র। তো আমরা একসাথেই একই ডিপার্টমেন্টে পড়াশোনা করেছি, এক বেস জুনিয়র আপনি আমার, একই সাথে আমরা ছিলাম। তারপর আমি ৩য় বর্ষে ইসলামিক স্টাডিজ বিভাগের ফুটবল টিমের আমি ক্যাপ্টেন হই এবং প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষেও খুব ভালো পারফরমেন্স করার ফলেই স্যাররা আমাকে খুব পছন্দ করেন এবং ডিপার্টমেন্টের ক্যাপ্টেনের দায়িত্ব দেন। মানে থার্ড ইয়ারে থাকতেই এটা কিন্তু আসলে আমাদের বিশ্ববিদ্যালয়ে আসলে বিভাগগুলোতে রেয়ার হয় না, বিশেষ করে মাস্টার্সে যাওয়ার পর এটি হয়। তো সেই জায়গা থেকে প্রথমবার আমার স্পষ্ট মনে আছে যে আমি এই দলকে যখন নেতৃত্ব দেই
আমি থার্ড ইয়ার থাকাকালীন অবস্থায় 14 সালে কিংবা 15 সালের দিকে, তখন আমরা সেমিফাইনাল খেলি প্রথমবারই। আচ্ছা সেমিফাইনালে আমরা টাইব্রেকারে হেরে যাই। পরবর্তী সময়ে পরের বছর আমরা চ্যাম্পিয়ন হই এবং এর পরের বছরও টানা 2বার আমরা ইন্টার ডিপার্টমেন্টে ইসলামিক স্টাডিজ বিভাগ টানা 2বার চ্যাম্পিয়ন হয় পুরো বিশ্ববিদ্যালয় এবং এটি আমার নেতৃত্বে। Wow! হ্যাঁ, এবং সেটি তখন পুরো বিশ্ববিদ্যালয়ে একটি আলোড়ন তৈরি করে যে ইসলামিক স্টাডিজ বিভাগে হাসান আল মামুনের নেতৃত্বে এই ডিপার্টমেন্ট টানা 2বার আন্তঃবিভাগ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে। আচ্ছা পরবর্তী সময়ে আমি আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভলিবল টিমেরও ক্যাপ্টেন ছিলাম, কেন্দ্রীয় ভলিবল টিমের ক্যাপ্টেন ছিলাম। এছাড়াও আমার হাজী মোহাম্মদ মহসিন হলের ফুটবল এবং ভলিবল দুটারই ক্যাপ্টেন ছিলাম আমি আচ্ছা দীর্ঘদিন। তো এটা ছিল আমার মানে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার একটি অগ্রযাত্রা। এখান থেকে আমার আসলে বিশ্ববিদ্যালয়ে একটা ব্যাপক পরিচিতি লাভ। পরবর্তী সময়ে যখন 2018 সালে এলো, 2018 সালে আসলে আমরা বিশ্ববিদ্যালয়ে যারা আসলে অনার্স মাস্টার্স কমপ্লিট করি, আমার তখন অনার্স কমপ্লিট হয়ে যায়, আমি তখন মাস্টার্সের শিক্ষার্থী ছিলাম 18 সালে। তখন আমি দেখলাম যে সরকারি চাকরিতে যে 56% কোটা ব্যবস্থা আছে, এই কোটা ব্যবস্থার কারণে আসলে এদেশে অনেক মেধাবী শিক্ষার্থী তাদের যে ন্যায্যতা, হ্যাঁ, এবং সেই মেধা অনুযায়ী যে সে চাকরিতে প্রবেশ করবে, সেটি এই কোটার কারণে পারছে না। অধিকাংশ শিক্ষার্থী, ভালো ভালো শিক্ষার্থী ঝরে যাচ্ছে। অনেকে অ্যাডমিন হওয়ার কথা, কিন্তু এই কোটার কারণে সে হচ্ছে শিক্ষা ক্যাডার, মানে তার যে প্রাপ্যতা, মেধার যে যোগ্যতাটা, সেটা সে ফুলফিল করতে পারছে না। এর কারণে বেকারত্ব ব্যাপকভাবে বেড়ে চলল। তখন বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো গ্রুপে তখন আপনার চাকরির যে গ্রুপগুলো ছিল, ওইগুলোতে আলোচনা শুরু হলো যে আসলে এই 56% কোটা ব্যবস্থা, এটাকে কিভাবে আসলে একটু সংস্কার করা যায় বা কমানো যায়। তো আলোচনা চলছে। তখন আমরা 17 ফেব্রুয়ারি 2018 সালে তখন একদম সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি, তারপর হচ্ছে শাহবাগের পাবলিক লাইব্রেরি সহ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী সেদিন শাহবাগে আমরা একটা মানববন্ধন করি। আচ্ছা, আমি একটু আপনাকে থামাই এখানে। আপনি ছিলেন একজন ফুটবলের ক্যাপ্টেন, জি, আপনি ছিলেন ভলিবলের ক্যাপ্টেন। সেই জায়গা থেকে আপনি শাহবাগের ক্যাপ্টেন হওয়ার একটা চিন্তা আপনার মাথায় চলে আসলো কিভাবে? না, আমি আসলে শাহবাগের ক্যাপ্টেন হব বিষয়টা এই ইন্টেনশন নেই, আমি সেখানে যাই নাই। আমি গিয়েছি, আমার কাছে মনে হয়েছে যে এই কোটা যেটা আছে এটা কোনোভাবেই যৌক্তিক না, এটাকে যেভাবে হোক কমাতে হবে। এবং আমার ইন্টেনশন হচ্ছে যে শুধু আমার নিজের চাকরির জন্য না, আমি মনে করি এই পুরো শিক্ষা ব্যবস্থার এই যে কোটা সিস্টেম আছে চাকরিতে, এটাকে যেভাবে হোক সংস্কার করতে হবে। আমি সেখানে গিয়ে ক্যাপ্টেন হব কিংবা আহ্বায়ক হব, এই ইন্টেনশন আমার শুরুতে বা পরেও ছিল না। কখনো রাজনীতি করব ভবিষ্যতে, এটাও আমার কোনো ইন্টেনশন ছিল না। তারপর সেখানে আপনি তাহলে বিশ্ববিদ্যালয় লাইফে কি শুধু খেলাধুলাই করতেন? আপনি অনার্স ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার এই টাইমে কোনো পলিটিক্সের সাথে জড়িত ছিলেন? না, আমি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার পর্যন্ত কোনো পলিটিক্সে জড়িত ছিলাম না। আচ্ছা, তারপর মানে আমার লাইফটাই কেটেছে আসলে খেলাধুলার প্রেক্ষিতে। তারপরে আমি যখন আমরা সেদিন 17 ফেব্রুয়ারি যখন আমরা শাহবাগে জড়ো হই, সেখানে পুলিশ আমাদেরকে বাধা দেয়। আচ্ছা, সেখানে মুক্তিযুদ্ধ মঞ্চ নামে একটি সংগঠন ছিল, তো তাদের কারণে আমাদেরকে সেখান থেকে উঠিয়ে দেওয়া হয়। এটা কি প্রথমবারের মতো? একদম প্রথম দিন জমায়েতে পুলিশি বাধা শাহবাগে। তারপর সেখান থেকে আমি তো একদম মানে নিউ, মানে এখানে যারা আসছে সবাই নিউ। আমরা এর আগে আমি কখনো মিডিয়াও ফেস করি নাই বা এই ধরনের মুভমেন্টে আসলে কখনো আসা হয় নাই। তারপর আমার পুলিশ যেহেতু বাধা দিচ্ছে, আমার ভিতরে একটা জিদ কাজ করলো যে না, পুলিশ বাধা দিচ্ছে, আমরা ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, আমরা চলে যাব কেন? তারপর পুলিশ রিকোয়েস্ট করলো। তারপর আমরা আসলাম রাজু ভাস্কর্যে, এসে সেখানে সংবাদ সম্মেলন করি এবং এই প্রথম আমি আমার লাইফে মিডিয়াতে কথা বলি। এর আগে কখনো আমি মিডিয়াতে কথা বলি নাই। সময় টিভিতে আমি এবং নুরুল হক নূর, আমরা দুইজন কথা বলি। আমার স্পষ্ট মনে আছে যে নূর আমার হলের জুনিয়র। নূরের সাথে আগে থেকে আমাদের আন্ডারস্ট্যান্ডিং ছিল, যেহেতু আমরা একই বিল্ডিংয়ে থাকতাম। তো আমি বক্তব্য দেওয়ার পর নূরকে ডাকি যে তুমিও বক্তব্য দাও। হ্যাঁ, তো নূরও বক্তব্য দিয়ে সেদিন আমরা নূর এবং আমরা দুই ভাই রিক্সা করে হলে চলে আসি। আচ্ছা, আন্দোলন মোটামুটি এইখানেই শেষ হয়। সেখানে পুলিশ আমাদেরকে রাজু ভাস্কর্য ধারাইতে দেয় নাই। আচ্ছা, একটু মাঝখানে একটু ভিন্ন প্রশ্ন করি। মানে নুরুল হক নূর তো এখন আপনার দলের প্রেসিডেন্ট, আপনি এখনো কি নুরুল হক নূরকে তুমি করে বলেন, ও আর সে আপনাকে আপনি করে বলে? হ্যাঁ, এটা আমাদের একটা ভ্রাতৃত্বের সম্পর্ক। আমি এখনো তাকে তুমি করেই বলি এবং সে আপনি করেই আমাকে বলে। আমাদের দুইজনের মাঝে এই কেমিস্ট্রিটা খুব ভালো। একে অপরকে যে সম্মানের জায়গাটা, এটা আমরা পরস্পরকে করি। এটা নূর সবসময় আমাকে করে, আমিও তাকে সেই স্নেহের জায়গাটা সবসময় দেখি।
আচ্ছা, এটা আমাদের মাঝে একটা ভালো কেমিস্ট্রি আছে শুরু থেকেই। কিন্তু আপনি ছিলেন দলের আহ্বায়ক, সেই জায়গা থেকে আপনি এখন সভাপতি কিংবা সেক্রেটারি কোনো পদেই নাই, আপনি এই মুহূর্তে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে না, দায়িত্ব পালন এইটা করছেন। হচ্ছে আপনি একটা পার্টি যখন করতে যাবেন, একটা বড় বৃহৎ পার্টি যখন করতে যাবেন, তখন এখানে পদ তো দুটা। এখন আপনি যদি মনে করেন যে না আমার এই মূল পদেই থাকতে হবে, নয়তো আমার রাজনীতি করা যাবে না, এই ধরনের ইন্টেনশন থেকে আসলে এটা পসিবল না। আমি জেলে থাকার কারণে আসলে এই যে কমিটি যখন ফরমেট হয়, আমি তখন জেলে ছিলাম, দীর্ঘ 11 মাস জেলে ছিলাম, যার কারণে এই পরিস্থিতিটা আসলে তৈরি হয়। তো আমি যে কথায় ছিলাম সেই কথাই যাচ্ছি। তারপর আমরা দুজন হলে চলে যাই। পরবর্তী সময়ে এই যোগাযোগ মাধ্যমে যেমন আমাদের হলে ছিলেন সুমন কবির ভাই, তারপরে যে আমাদের তারেক ভাই আম জনতা পার্টির, হ্যাঁ, তো ওনারা আমরা একসাথেই মোটামুটি একটা আলোচনা করতাম তখন। এখন এই যে সারা দেশে আমরা কিন্তু বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই আমাদের ডাকে কিন্তু সাড়া দেয়, সাড়া দিয়ে কিন্তু আপনি নিজেও ছিলেন সেই আন্দোলনে এবং বিশ্ববিদ্যালয়েও ছিলেন তখন। আমার স্পষ্ট মনে আছে যে আমরা তখন এটাকে একটা আসলে সংঘবদ্ধ আন্দোলনের রূপ দেওয়ার চেষ্টা করি এবং ছাত্রলীগের সাথে প্রাথমিকভাবে কোনো রকম আমরা ক্ল্যাশে না জড়ানোর পরিকল্পনা নেই। যে আন্দোলনটা শুরু থেকে যদি আমরা ছাত্রলীগের সাথে ক্ল্যাশে জড়ায় যাই তাহলে এই আন্দোলনটা আমরা সফল করতে পারবো না। যেটি আমরা দেখেছি 2013 সালে 34তম বিসিএস এ যখন কোটা এবং নন কোটার রেজাল্ট দিল এবং সেখানে স্পষ্টত বৈষম্য করা হয়েছিল। নন কোটায় যারা ছিল তাদেরকে 65 পেতে হয়েছে, এই 100-র মাঝে 100 ফ্রিলি ছিল, আর যারা কোটা ছিল এরা 40-এ ফ্রিলি টিকছে। একটা ব্যাপক বৈষম্য ছিল। তখন আন্দোলন হয়েছিল, তখন সিদ্দিকী নাজমুল আলম এবং বদিউজ্জামান সোহাগ তখন ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক, তাদের নেতৃত্বে শিক্ষার্থীদেরকে ব্যাপকভাবে টর্চার করা হয় 2013-14 সালের দিকে। তো সেই আন্দোলনটা দেখে আসলে আমরা তো তখন বিশ্ববিদ্যালয়ের রানিং স্টুডেন্ট, আমরা প্র্যাকটিক্যালি বুঝতে পারলাম যে শুরুতেই আন্দোলনটা ছাত্রলীগের বিপক্ষে চলে গেলে আমরা আন্দোলনটা দাঁড় করাতে পারবো না। তখন আমরা সারা দেশে কমিটি গঠনের পরিকল্পনা নিলাম। বর্তমানে যে ছাত্র অধিকার পরিষদ, সেটি প্রথমে নাম ছিল বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। সেই ব্যানারটি, এই নামটি আমরা ঠিক করি কয়েকজন আলোচনা করে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আহ্বায়ক কমিটি করি। মানে এই যে কয়েকজন আলোচনা করে, কারা কারা আলোচনা? এখানে আমরা আলোচনায় ছিলাম, রাশেদ ছিল, নূর ছিল, ফারুক ছিল, তারেক ভাই ছিল, সুমন কবির ছিল, মশিউর ছিল, মাহফুজ ছিল, সোহরাব ছিল, আরও অনেকেই, মানে নাম বললে অনেকেই, আমাদের প্রায় 70-80 জন শিক্ষার্থী ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের, এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও ছিল, ঢাকা কলেজের অনেক শিক্ষার্থী ছিল। তারপর এখন প্রথম তো সেন্ট্রাল একটা কমিটি করতে হবে এই বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের। তো সবাই আলোচনায় বসলাম। ছাত্রলীগের যে একক আধিপত্য এবং ক্যাম্পাসে যে দখলদারিত্ব ছিল সেটা আসলে কল্পনাও করা যায় না, সেটা আপনি নিজেও ভালো জানেন। সেই সময়টাতে আপনি তখন ঢাকা ইউনিভার্সিটির রানিং স্টুডেন্ট। তখন এখানে আসলে মূল স্টিয়ারিংয়ে আসবে আহ্বায়ক পদ। এখানে তো আপনি যদি একটা আহ্বায়ক কমিটি করতে চান, একজন আহ্বায়ক হইতে হবে, অন্যরা যুগ্ম আহ্বায়ক কিংবা সদস্য সচিব হইতে হবে। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো এখানে উপস্থিত সবাইকে বলা হলো যে উইলিংলি আপনি বলেন, মানে কেউ যদি আহ্বায়ক হইতে চান তাহলে উইলিংলি বলেন। আসলে সবাই ভয় পেয়ে গেছে যে আসলে এটা খুবই রিস্কি একটা কাজ ছিল, এবং ইতিপূর্বেই আরও কয়েকজনকে অফার করা হয়েছিল। তারা প্রথমে স্বীকার করেছিল যে দায়িত্ব নিবে, কিন্তু পরবর্তী সময় অনেক সিনিয়রকে একটু আমরা দায়িত্ব দিতে চেয়েছিলাম যে সিনিয়ররা সামনে থাকলে আমাদের জন্য আন্দোলনটা সুবিধা হয়, কিন্তু ওনারা সেটি আসলে পরে অপারগতা প্রকাশ করছে যে না, আমি আসলে আমার পক্ষে পসিবল না, আমার চাকরি আছে, আমার পরিবার আছে। তখন উপস্থিত সবাই মানে এটা এক প্রকার ফেইলর হয়ে যে, মানে আন্দোলন আর মানে জমতেছে না, বা এই সংগঠনই তৈরি হচ্ছে না, কেউ রাজি হচ্ছে না আহ্বায়ক হবে। এখন তো আমরা রাজনীতি যারা করি, তো আমরা তো মানে এই পদের জন্যই অনেক লড়াই সংগ্রাম, হ্যাঁ, একদম মারামারি খোনাখুনি পর্যন্ত হয়। কিন্তু তখন এই যে ইনিশিয়েটিভটা নিবে বা কেউ আহ্বায়ক হয়ে পুরো আন্দোলনটা নেতৃত্ব দিবে, একজনও সেটি স্বীকার করে নাই। এটি ধ্রুব সত্য। সিচুয়েশনটাই কঠিন ছিল। তখন আমি আসলে আল্লাহ কিভাবে যে আমার মাথার ভিতরে এটা দিল, তখন হুট করে আমি মানে বলে ফেললাম যে না, ঠিক আছে, কেউ যেহেতু রাজি হচ্ছে না, আমি রাজি, আমি এটার আহ্বায়ক হব। আমার লাইফ নষ্ট হয়ে গেলে যাক, এতে আমার কোনো আপত্তি নেই। শিক্ষার্থীদের জন্য কাজ করতে যদি আমার লাইফ নষ্ট হয়ে যায়, আমার কোনো সমস্যা নেই। আমি আমার বাবাকেও এটি জানাই নাই। আসলে আমার বাবা পরবর্তী সময় কষ্ট পেয়েছেন, কারণ এই আন্দোলনের আহ্বায়ক হওয়ার কারণে আমার লাইফের উপর দিয়ে যা
গিয়েছে, এটা আমি আসলে কোনোদিনই, আমার লাইফটা আমার একটা সুন্দর লাইফ ছিল, এটা সাক্ষী আপনি। আমি খেলাধুলার পাগল ছিলাম, পুরো বিশ্ববিদ্যালয়ে আমার একটা ব্যাপক সার্কেল ছিল। আমার বাবা মায়ের ইচ্ছা ছিল যে আমি চাকরি করব, কিন্তু সেটা কিন্তু আসলে হয়ে ওঠে নাই। তারপরে এই কোটা আন্দোলনের আহ্বায়ক হলাম, হওয়ার পর সারা দেশে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজে কমিটি করলাম এই আন্দোলনটাকে সুসংগঠিত করার জন্য। তো ধারাবাহিকভাবে এই আন্দোলনটা আস্তে 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 এক করে আমরা সারা দেশে ছড়িয়ে দিলাম। এবং 8ই এপ্রিল রাতে, আপনি সাক্ষী, 8ই এপ্রিল রাতে তখন পুলিশের সাথে আমাদের ব্যাপক একটি সংঘর্ষ হয়। এবং সেদিন রাতে আমাদের বোনরা, ঢাকা ইউনিভার্সিটির বোনরা, তারা কিন্তু হলের গেট ভেঙে এই প্রথম ছাত্রলীগকে প্রতিরোধ করার জন্য এবং আমাদের উপর গুলির প্রতিবাদে আমার বোনরা কিন্তু নেমে এসেছিলেন সেদিন। তারপর সেদিন আমি হামলার শিকার হই। রাজু ভাস্কর্যে রাতের 2টা-2:30টার দিকে প্রায় 4 থেকে 5 হাজার মেয়ে শিক্ষার্থী যারা হল থেকে এসেছিলেন, তাদেরকে আমি সিকিউরিটি দিতে সেখানে যাই। অন্যদিকে আন্দোলন হচ্ছে, টিয়ার শেল নিক্ষেপ করছে পুলিশ। পরবর্তী সময়ে এখানে ব্যাপক মেয়েদের উপর হামলা হয়, আমি সামনে দাঁড়িয়ে থেকে সেটি মোকাবেলা করি। তারপর মেয়েদেরকে সেফ এক্সিট দেওয়ার জন্য, তাদেরকে রক্ষা করার জন্য টিএসসির গেট খুলে তাদেরকে সেখানে প্রবেশ করাই। এবং আমি একমাত্র পার্সন ছিলাম যে আমাকে পিছন থেকে পিটাচ্ছে ছাত্রলীগ, হ্যাঁ, ইট মারতেছে আমার গায়ে, আমি জাস্ট মাথায় এরকম ধরে তারপর জাস্ট আমি মেয়েদেরকে সেভ করা হচ্ছে আমার মূল লক্ষ্য। আমি প্রত্যেকটা মেয়েকে টিএসসির ভিতরে এই গেট দিয়ে, পুরো গেট খোলা, হাজার হাজার মেয়ে, তো এটা তো একটা ওই পেছন দিক থেকে অ্যাটাক হচ্ছে, একটা মানে ম্যাসাকার সিচুয়েশন ছিল। আমি সেখানে মেয়েদেরকে তারপর ঢুকাই, সর্বশেষ ব্যক্তি হিসেবে, একটা মেয়েও বাকি ছিল না। কিছু মেয়ে চলে গিয়েছিল সুফিয়া কামাল হলের দিকে, আর টিএসসির দিকে যারা মুভ করেছিল প্রত্যেককে আমি টিএসসির ভিতরে প্রবেশ করানোর ব্যবস্থা করে দিই। এবং আমার পিঠ দিয়ে তখন রক্ত ঝরছিল এবং ছাত্রলীগের লোকজন এবং আমার সামনে একদম চোখের সামনে চলে আসছিল ছাত্রলীগের একজন সেন্ট্রাল নেতা আমার মাথায় এরকম ইট মারবে, এরকম একটা পরিস্থিতি। যখন আমার মুখ দেখলো তখন সে আর ইটটা মারতে পারে নাই। আমি তার নাম বলতে চাচ্ছি না, সে আমার পূর্ব পরিচিত ছিল। তারপর আমি প্রত্যেকটা মেয়েকে সেখানে ঢুকালাম। তারপর এখানে মম নামের একটা মেয়ে ছিল আমাদের ফজিলতুন্নেসা হলের, তো এই মেয়েটার মাথাটা একদম এরকম ফেটে গিয়েছিল, আমার মাথায় এখানে ফেটেছিল, আমার পুরো গায়ে। তারপর সারা রাত টিএসসির ভিতরে আমরা অবস্থান নেই, মেয়েদেরকে এক পাশে রাখি। আমি তখন টিএসসির ভিতরে কিন্তু একটা মসজিদ আছে পেছন দিকে, আমি সেই মসজিদে আশ্রয় নিই। আশ্রয় নেওয়ার পর এই ধরনের সিচুয়েশন কিন্তু আমি এর আগে কখনো লাইফে ফেস করি নাই। তারপর এই যে ছাত্রলীগের সাথে বিরোধ তৈরি হলো 8ই এপ্রিল রাত থেকে। তারপর কি হলো, আমি এই শামসুন্নাহার হলের যে অপোজিটে যে একটা গেট আছে মুক্তিযুদ্ধ সংসদের, টিএসসির পিছনে, তখন ভোরবেলা ফজরের আজানের পরে আমি সেখান থেকে দেয়াল টপকিয়ে আমি নিচে নামি। তো সেখানে ছাত্রলীগ আমাকে দেখে ফেলে, সারা ক্যাম্পাসে হচ্ছে ছাত্রলীগ তখন মোটরসাইকেল দিয়ে মহড়া দিচ্ছে। তখন আমাকে এখান থেকে ধরে নিয়ে যায়, ধরে নিয়ে গিয়ে আমাকে 9 তারিখ সকালে, হ্যাঁ 9 তারিখ সকালে ভোরবেলা আমাকে নিয়ে যায় মহসিন হলে, আমার হল মহসিন হল। তারপর একটা রুমে আমাকে আটকে রেখে অকথ্য ভাষায় গালিগালাজ করে, আমার মোবাইল ফোন নিয়ে যায়। তারপর আমাকে মানে শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা করে। যদিও আমার নিজের হল হওয়ার কারণে অনেকেই আবার এই কাজটা অনেক ক্ষেত্রে জুনিয়ররা করতেছিল, তো সেই জায়গায় আমাকে একটু রেসপেক্ট দেওয়ারও চেষ্টা করছে অনেক জায়গায়। তো পরবর্তী সময়ে 205 নাম্বার রুমে আমাকে সকাল 7টা থেকে দুপুর প্রায় 1টা-1:30টা পর্যন্ত এই একটা রুমে আমাকে তালাবন্ধ করে রাখে এবং আমাকে প্রস্রাব বন্ধ করতে দেয় নাই। আমার যতটুকু মনে পড়ে যে আমি মানে বের হইতে পারতেছি না, বাইরে দিয়ে তালা লাগানো, তো আমার প্রস্রাবের চাপ আসছে, তখন আমি বোতলে প্রস্রাব করে সেটা আমি দোতলা থেকে হচ্ছে আমি নিচে ফেলাই। পানি খাওয়ার মতো পানি ছিল না রুমে, আমাকে আবদ্ধ করে রাখা হয়। তো পরবর্তী সময়ে ওবায়দুল কাদের ফোন করেন, আমাদের সেদিন সচিবালয়ে ডাকা হয়, আমি নূর সহ আমরা সেদিন যাই, আপনার স্পষ্ট মনে আছে সেই মিটিংয়ের কথা সচিবালয়ে। তো ওবায়দুল কাদের ফোন করার পর ছাত্রলীগের প্রেসিডেন্ট এসে আমাকে এখান থেকে নিয়ে যাওয়ার পর আমার পুরো শরীর, আমি তো সারা রাত ঘুমাতে পারি নাই, আর সারা শরীরে এত পরিমাণ ব্যথা, প্রচণ্ড ব্যথা ছিল। তারপর আমি সচিবালয়ে যাই, নূর সহ আমরা প্রায় 19-20 জনের একটা টিম, সেই টিমে আমি নেতৃত্ব দিই যেহেতু আমি আহ্বায়ক ছিলাম, এবং আমরা আমাদের দাবি দাবা উত্থাপন করি। পরবর্তী সময়ে এই আন্দোলনের প্রেক্ষাপটে 11ই এপ্রিল
তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটি সংসদে দাঁড়িয়ে থেকে উনি কোটা প্রথা বিলুপ্তের ঘোষণা দেন। এটি ছিল আসলে আমার লাইফের, আমি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হই কোনো দিন, হ্যাঁ, আমার এত পরিমাণ আনন্দ হবে না যে আনন্দটা ছিল যে কোটা প্রথা বাতিল হচ্ছে সরকারি প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীতে। তার মানে এটা শুধু আমার জন্য সুযোগ তৈরি করছে বিষয়টা এরকম না। আমার তখন মনে হয়েছে যে আমি যে আন্দোলনের রিস্ক নিয়েছিলাম, আমি আমার কেরিয়ার বিসর্জন দিয়ে যে আন্দোলনে আমি ঝাঁপিয়ে পড়েছি, এই আন্দোলন সফল আজকের পর থেকে। তার মানে আমি এত পরিমাণ খুশি হয়েছিলাম এবং বারবার শুধু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছিলাম এবং আমার চোখ গড়িয়ে পানি পড়তেছিল যে আমি আমার কেরিয়ার যদি ধ্বংস হয়ে যায় আর কখনো চাকরিও না পাই তবু আমি সার্থক, যে অন্তপক্ষে বিসিএস এ আর কোটা নাই। রাইট। তখন থেকেই হচ্ছে আপনার আন্দোলন এখানে মোটামুটি একটা সফলতার মুখ দেখলো। প্রধানমন্ত্রী ঘোষণা দিলেন যে আর কোটা নাই। পরবর্তী সময়ে 14 এপ্রিল তখন লাইব্রেরির সামনে থেকে নূর, রাশেদ এবং ফারুক এরা যখন ঢাকা মেডিকেলের দিকে যাচ্ছিল খাইতে, তখন এদেরকে ওখানে ডিবি পুলিশ তুলে নিয়ে যায়। এটা নিয়ে যাওয়ার একটা কারণ ছিল এর আগের দিন, হ্যাঁ, অর্থাৎ 13 এপ্রিল 11 এপ্রিল কোটা বাতিলের ঘোষণা আসলো। 13 এপ্রিল দৈনিক ইত্তেফাকের হেডলাইন হয় যে কোটা আন্দোলনের শীর্ষ 4 নেতা বাবা রাজাকার, এবং মার্ক করে সেখানে আমার বাবাকে প্রথমে হাসান আল মামুনের বাবা রাজাকার, নুরুল হক নূরের বাবা রাজাকার, ফারুকের বাবা রাজাকার, রাশেদের বাবা রাজাকার, একদম পুরো একটা হেডলাইন হয়, যা ছিল একটি মানে স্পষ্টত মিথ্যা প্রপাগান্ডা। মানে সরকারের বিরুদ্ধে গেলেই রাজাকার। হ্যাঁ, রাজাকার। আমাদেরকে বলা হয়েছে আমরা শিবির, আমরা 4 জনই শিবির। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় যে এই সংবাদের পর আমি বিবিসি বাংলার 8টার যে একটা অনুষ্ঠান হতো, সেই 8টার অনুষ্ঠানে আমি তখন আমাকে অ্যাড করে কাদির কল্লোল ভাই এবং আমার সাথে গেস্ট যে ছিলেন এসটি ইমাম, নাম করা ব্যক্তিত্ব, আওয়ামী লীগের বলতে গেলে যে একটা বিশাল পাওয়ারফুল জায়গায় উনি ছিলেন। উনি আমাকে স্পষ্ট বলছে যে তোমরা যে শিবির করো এটার প্রমাণ আমার কাছে আছে। আমি আশ্চর্য হয়ে যাই। মানে এসটি ইমামের কাছে মানে ওই যে গোয়েন্দা সংস্থা তাদের কাছে রিপোর্ট নিয়ে আসছে। আর সবচেয়ে বেশি ভীতিটা ছিল আমার যে আমি আসলে মাদ্রাসা স্টুডেন্ট ছিলাম, এই হ্যাঁ, তাও আবার তামিল মিল্লাতের। আমি কিন্তু কখনো শিবির করি নাই, অনেস্টলি আমি বলছি। এটা সবাই জানে, মিল্লাতের যারা আমার ব্যাচমেট ছিল বা শিবির যারা মিল্লাতে করেছেন বা এখন জামাত ইসলাম করেছেন, সবাই জানেন যে আমি আসলে কখনো এই সংগঠনের সাথে ইনক্লুড হই নাই। কারণ ছোটবেলা থেকে আমার খেলাধুলার প্রতি আলাদা একটা যোগ ছিল, আমি ওইটার প্রতি বেশি আকৃষ্ট ছিলাম, কোনো রাজনীতির দিকে আমার এরকম আগ্রহ ছিল না। তারপর এসটি ইমাম আমাকে বললেন যে আমার কাছে তথ্য প্রমাণ আছে, তোমরা সবাই শিবির। আমি বললাম যে এটা বিবিসির প্রোগ্রামে, হ্যাঁ, বিবিসির প্রোগ্রামে একদম সারা দেশের মানুষ শুনছে। আমি তখন চ্যালেঞ্জ করলাম ওনাকে যে আমি আপনাকে ওপেন চ্যালেঞ্জ করলাম, আমরা শিবির করি না, এবং বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে কোনোদিন শিবির করি নাই। তো এই ঘটনার পরেই আরও একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে যায়। সেটি হচ্ছে কিছু মিডিয়ার মাধ্যমে প্রচার করা হয় বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক মামুন স্যার, ওনাদের একটা কল রেকর্ড তখন বের হয়। সেখানে শোনা যায় যে জনাব তারেক রহমান ওই শিক্ষককে বলছেন যে এই যে কোটা আন্দোলনটা হচ্ছে, শিক্ষার্থীদেরকে কিভাবে সাপোর্ট দেওয়া যায়, হ্যাঁ, বিষয়টা একটু ভেবে দেখেন। তখন ছাত্রলীগ এটা প্রচার করে যে 125 কোটি টাকা আমাদেরকে তারেক রহমান ইনভেস্ট করেছেন, এবং এই কথার কারণে আমাকে হলে আবদ্ধ করা হয়, আমার রুমে তালা দেওয়া হয়, আমাকে রুমে রেখে তালা দেওয়া হয়, এবং সেখানে বলা হয় যে তারেক রহমানের নেতৃত্বে নির্দেশে তোরা এই কোটা আন্দোলন করতেছিস, এটা সরকার পতনের আন্দোলন। তখন আমি তাদেরকে বলি এবং সোশ্যাল মিডিয়াতেও আমি তখন ফেসবুকে পোস্ট দিয়ে বলি যে আমি এখন হাজী মোহাম্মদ মহসিন হলের 314 নম্বর রুমে আছি, এটা আমার অ্যালটেড রুম। যদি কারো সন্দেহ হয় বা কারো যদি জানার ইচ্ছে হয় তাহলে যে কেউ আসতে পারেন। আমার পকেটে আছে এখন 25 টাকা বা 125 টাকা, এরকম আমি মানে মার্ক করে বলি যে আপনারা যে কেউ চাইলে এটা করতে পারেন। কিন্তু এই যে তারেক রহমানের যে মানে ফোন আলাপটি তারা ফাঁস করে, হ্যাঁ, এর ফলে আমার উপর বিশেষ করে যেহেতু আমি আহ্বায়ক ছিলাম, তো সবাই এটা ধরে নিয়েছে যে মূল নেতা যেহেতু হাসান আল মামুন, তাহলে লেনদেনটা হাসান আল মামুনের সাথে হয়েছে। তো এটার পরে ছাত্রলীগ আমাকে টর্চার করে। আমি বলি আমার সব কিছু চেক করে, আমার ব্যাংক অ্যাকাউন্ট আছে কিনা। আমার একটা ব্যাংক অ্যাকাউন্ট ছিল,
আমি যখন তামিল মিল্লাতে ভর্তি হই তখন আমার বাবা তো একজন শিক্ষক, তো আমি ওই ব্যাংকের মাধ্যমে বাবা যে প্রতি মাসে টাকাটা পাঠাইতেন, এটা আমি বিকাশ তখন অ্যাভেলেবেল ছিল না 2009-10 দিকে, তখন আমি ব্যাংকের মাধ্যমে এই টাকাটা আনাইতাম। তো আমার ব্যাংকে কখনো আসলে এই 10,000-এর উপরে কখনো লেনদেন হয় নাই। আচ্ছা, তখন তো আপনার অ্যাকাউন্টে 10,000 টাকা পর্যন্ত লেনদেন হয়েছিল। একটু জানি যে আপনার এখন তো আপনি অনেক বড় জায়গায় আছেন বা আপনি অনেক বড় একটা দলকে লিড দিচ্ছেন। এখন আপনার সেই 10,000 কি 10 কোটি বা এই ধরনের একটা অ্যামাউন্ট পর্যন্ত হয়েছে? এটার কোনো সুযোগ নেই। কারণটা হচ্ছে আমার সংগঠন এবং আমাকে যারা আসলে চেনেন, আমি আনইথিক্যাল কোনো কাজ করি না। এটা আমার মানে ছোটোবেলা থেকে আমার অভ্যাস, এটা আমার ফ্যামিলিগত একটা ট্র্যাডিশন। কারণ আমার ফ্যামিলিতে কখনো অনৈতিক অবৈধ কোনো টাকার লেনদেন ছিল না, এবং আমি যেহেতু ইসলামিক স্টাডিজে পড়াশোনা করেছি, আমার ইথিক্যাল এই গ্রাউন্ডটা সবসময় ছিল এবং এটা আমি ধরে রেখেছি এখন পর্যন্ত, স্টিল না। আজকে এখানে বসে আমি অনেক, এখন তো 5 আগস্টের পরে অনেকের সুযোগ সুবিধা তৈরি হয়েছে। আমি বলবো না কাউকে স্পেসিফিকভাবে যে তারা অবৈধভাবে টাকা পয়সা ইনকাম করছে বা ইয়া করছে, কিন্তু আমি কোথাও 1 পয়সারও আমি অবৈধ ইনকামের চেষ্টা করি নাই। পাশাপাশি আমার কাছে যদি কেউ বিপদগ্রস্ত হয়ে এসেছেন, যে আমি নেত্রকোনা, বিশেষ করে আমি আমার রিজনাল যারা, এটা একটা বিষয় আছে যে মনে করেন একজন মানুষ বিপদগ্রস্ত হয়েছে বা একটা বিপদে পড়েছে, তার বাড়ি যদি নেত্রকোনা হয় এবং আমার বাড়ি যদি নেত্রকোনা হয়, আমি এখানে একটা রিকোয়েস্ট করতে পারি এবং এই রিকোয়েস্টটা ভ্যালিড। আচ্ছা, হ্যাঁ, যদি আপনি আবার অন্য জায়গার হয়, তখন মানুষ সন্দেহ করতে পারে যে আসলে তোমার সাথে কি কানেকশন বা তুমি কেন এখানে রিকমেন্ডেশন করছো, এটা কিন্তু হয়ে থাকে। তো সেই জায়গা থেকে আমি অনেক নেত্রকোনার 5 আগস্টের পর থেকে নেত্রকোনার অনেক মানুষকে হেল্প করেছি এবং বিনা পয়সায়। একজন মানুষও বলতে পারবেন না আমাকে একটা চা খাওয়াইছে, আমি চা খেয়েছি, এটাও বলতে পারবেন না। বরং আমি আমার অফিসে আসলে আমি নিজে তাদেরকে খাইয়েছি, চাও খেয়েছি, কিন্তু আমি কখনো কারো কাছ থেকে 1 পয়সাও নেইনি। এটা আমার কাছে মনে হয় যে আমি যতদিন রাজনীতি করি বাংলাদেশে, এটা আমার ধরে রাখা উচিত। গ্রেট। আপনি তাহলে এসটি ইমাম তখন যখন বলল যে আপনারা শিবির করেন এবং তাদের প্রমাণ আছে, আপনি তখন আমি চ্যালেঞ্জ করি। আমি সরাসরি বিবিসি বাংলায় খাদির কলুল ভাই ছিলেন, আমি আকবর ভাই ছিলেন, আমি সরাসরি চ্যালেঞ্জ করি। আমি বললাম যে আমি আপনাকে ওপেন চ্যালেঞ্জ দিলাম। কিন্তু মিল্লাতে পড়ার কারণে আপনার কি শিবিরের প্রতি একটা সফট কর্নার ছিল না? হ্যাঁ, সফট কর্নার ছিল, কিন্তু বিষয়টা হচ্ছে কি, বিশ্ববিদ্যালয়ের পরিবেশটা এরকম ছিল আমাদের সময়কার, যে এখানে আমি মানে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসেছি, আমি মাদ্রাসায় পড়াশোনা করেছি, এই পরিচয়টা যেন এক প্রকার একটা ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করত এবং এটা ভীতির একটা কাজ করত। মানে ইন জেনারেল যারা ছাত্রলীগ করতো, তারা ধরেই নিত যে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে কেউ পড়ে আসলে সে হয়তো ছাত্র শিবিরের রাজনীতি করে, এটা তারা ধরেই নিত এবং সেটা বেস করে অনেক ক্ষেত্রে অনেক শিক্ষার্থীকে হয়রানি করত। আমি অনেস্টলি আপনাকে বলি, যেমন আমার ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট, আপনার ইসলামিক স্টাডিজ, আমরা এটি দেখেছি বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষার্থী, আমার বন্ধুরা যারা ছিল, এরা কেউ কোনোদিন পরিচয় দিত না যে ওরা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে গিয়েছে। না দেওয়ার একটা যৌক্তিক কারণও ছিল। অনেকে হয়তো ভাবতে পারেন যে কেন আপনি আপনার নিজের পরিচয় লুকাবেন, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখনকার যে ছাত্রলীগের আধিপত্য ছিল বা তারা যে কাজগুলো করতো, যে কাউকে সন্দেহ হলেই শিবির সন্দেহে তাদেরকে পিটাইতো এবং হল থেকে বের করে দিত। একটা ছেলে গ্রাম থেকে এসে ঢাকা শহরে তার মানে বাহিরে 10,000 20,000 টাকা বাসা ভাড়া দিয়ে থাকার মতো অনেক পরিবারের ক্যাপাসিটি নাই। হ্যাঁ, সেই জায়গা থেকে আমরা যারা হলে ছিলাম, হ্যাঁ, তাদের জন্য তো মানে ছাত্রলীগের বিরুদ্ধে কিছু বলা, এটা আসলে একটা মানে দুঃসাহসিক কাজ ছিল। তার পরবর্তী সময়ে আমি এসটি ম্যামকে চ্যালেঞ্জ করলে উনি সেখানে কথাটি মানে এড়িয়ে যান। হ্যাঁ, আমি বললাম যে আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম, আপনি আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেন, ওপেনে আসেন, আজকে তো টকশোতে বলতেছেন, আপনি ওপেনে আসেন, আপনি প্রমাণ দেখান, আমি দেখাবো যে আমি কখনোই ছাত্র শিবিরের রাজনীতির সাথে জড়িত ছিলাম না। তো এইটা ছিল আন্দোলনের একটা বেসমেন্ট। এই অবস্থানটা যদি আমার না থাকতো এবং আমার যদি কোনো ধরনের শিবিরের সংশ্লিষ্টতা তখন থাকতো, তাহলে এই পুরো আন্দোলনটা ম্যাসাকার করে দিত সরকার এবং আমরা প্রত্যেকেই গুম হয়ে যেতাম, প্রত্যেকে আয়না করে বন্দী হইতাম। বিশেষ করে আমি আহ্বায়ক ছিলাম, আমার জায়গাটা ছাত্রলীগ সবাইকে বিভিন্নভাবে মানে আপনার প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে, রাশেদ, ফারুক সহ আরও যারা ছিল, নূর সহ, কিন্তু আমার জায়গাটায় কখনো ওরা হাত দিতে পারে নাই। এই সাহসটা ওরা করে নাই, কারণটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে আমার একটা ফ্রেশ ইমেজ ছিল, এটা আপনি ভালো করে জানেন। তখনকার সময়ে আমার সোশ্যাল মিডিয়া যদিও কম ব্যবহার করতাম, তখনকার সময়ে আমার প্রায় 15-20 হাজার ফলোয়ার ছিল বিশ্ববিদ্যালয়ে।
আচ্ছা। হ্যাঁ, তখন কিন্তু ফেসবুকে এতটা জনপ্রিয় ছিল না, কিন্তু আমার প্রত্যেকটা হলেই আমার 200 থেকে 400 মানে যারা আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এদের সাথে আমার কানেক্টিভিটি থাকতো। আমি মহসিন হলের বাহিরে অন্য কোনো হলে খেতে গেলে আমার কোনোদিন বিল দিতে হতো না। আচ্ছা, মানে যে কারণে সবাই চিনতো যে আমি বিশ্ববিদ্যালয় টিমের ক্যাপ্টেন, পাশাপাশি ডিপার্টমেন্টের ক্যাপ্টেন, এই একটা বেসমেন্ট কিন্তু ছিল। আর আপনার ডিপার্টমেন্টাল খেলাগুলো হলে সকল শিক্ষার্থী কিন্তু একদম সবাই মাঠে যেত। তো ওইখান থেকে আমার নাম পুরো বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে যায়। তো এই যে ওদের 3 জনকে গ্রেপ্তার করে এবং আমি তখন নিয়ে যাই ডিবি উঠিয়ে, তারপর আমি বিবিসিতে সাক্ষাৎকার দিই, আমি সব জায়গায় বলি, সকল মিডিয়া আসে, আমি বলি যে আমার সহযোগীদেরকে ছেড়ে দিতে হবে, হ্যাঁ, যে কোনো মূল্যে এদেরকে ছেড়ে দিতে হবে। পরে পুলিশ চাপে পড়ে তাদেরকে ছেড়ে দেয়। পরবর্তী সময়ে যে ঘটনাটি ঘটে, আমরা কিন্তু একটা আন্দোলন স্মুথলি করতেছি। আপনারা এত বড় একটা আন্দোলন কিভাবে আসলে গড়ে তুললেন, এবং সারা মানে দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আপনারা যে কমিটিগুলো দিলেন, এতে অত অল্প সময়ে কমিটি দেয়া এবং আন্দোলনগুলো পরিচালনা করবার ক্ষেত্রে যে অর্থনৈতিক যোগানের প্রয়োজন ছিল, আপনি তো আসলে বললেনই যে তারেক রহমান কোনো অর্থ আপনাকে দেয় নাই, বা আপনার অর্থের যোগানটাই তখন কোথায় পেয়েছিলেন, ম্যান পাওয়ারটাই বা কিভাবে পেলেন? আমি ম্যান পাওয়ারটা ছিল বিশ্ববিদ্যালয়ের আসলে সিনিয়র যারা ছিল আমাদের, যারা চাকরি থেকে আসলে দীর্ঘদিন যাবৎ বঞ্চিত হচ্ছিলেন, ওনাদের একটা ব্যাপক সমর্থন ছিল। এটা আমি অনেস্টলি আজকে স্বীকার করছি। এবং এই পুরো আন্দোলনটার মেকানিজম বা সুসংগঠিত করে দেওয়া সিনিয়ররাই কিন্তু করেছেন। বিশ্ববিদ্যালয়ে আগে কিন্তু হলগুলোতে, যেমন আমি তখন মাস্টার্সের শিক্ষার্থী, আমার দেখা যাচ্ছে 5 বছরের যাদের চাকরি হচ্ছে না, ওনারাও কিন্তু আসলে হলে আছেন। কোথায় যাবে ওনারা? তখন কিন্তু ছিল, এই কালচারটা ছিল। এবং ওনারাই এই আন্দোলনটা ওনারা আসতে পারতেছিল না, যেহেতু ওনারা রানিং না, এই জন্য আমাদেরকে ফুললি ওনারা সাপোর্ট দিয়েছেন। আর সবচেয়ে মানে তখন আমরা ফান্ড কিভাবে কালেক্ট করতাম, আসলে একটা আন্দোলন পরিচালনার জন্য হাজার হাজার টাকার প্রয়োজন ছিল না তখন। কেন ছিল না? আমরা যে হলের রিডিং রুমগুলো, তারপর হচ্ছে লাইব্রেরিগুলো, আমরা গিয়ে বলছি যে লিফলেট ব্যানার পোস্টার করতে হবে, টাকা লাগবে। কেউ 10 টাকা দিচ্ছে, কেউ 5 টাকা দিচ্ছে। এবং এই যে আপনার কোটা সংস্কার চাই, একটা গ্রুপ ছিল, বৃহৎ গ্রুপ। এটা তখনকার সময়ে প্রায় 20 লক্ষ মেম্বার ছিল। দিস দ্য বিগ হিউজ 20 লাখ না 30 লাখেও এটা ছাড়িয়ে গিয়েছিল আন্দোলনের ক্রিটিক্যাল মোমেন্টে। এবং সকল মানুষ এই গ্রুপ থেকে সারা দেশের আপডেট নিত সবকিছু। তখন আমরা কি করলাম, এই যে ফান্ড যেটা কালেক্ট করলাম লাইব্রেরি থেকে, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি থেকে উঠছে 5,000, মহসিন হলের রিডিং রুম থেকে উঠছে 1,000 বা 500, প্রত্যেকটা রিডিং রুম, হল রুম থেকে আমরা এই ফান্ডটা কালেক্ট করতাম। করে আমরা লিফলেট, পোস্টার বা ব্যানার বাবদ যে টাকাটা খরচ হতো এবং যে টাকাটা আমাদের কাছে আর্নিং হিসেবে আছে, আমরা এই গ্রুপগুলোতে রেগুলার আপডেট দিতাম। এবং মানুষ খুব খুশি হতেন যে আসলে এই ছেলেগুলো আসলে অনেস্টি, আমি আমার যতদিন পর্যন্ত আমি আহ্বায়ক ছিলাম, আমি অনেস্টির জায়গাটা আমি শক্তভাবে ধরে রেখেছি। আমি এটা সবসময় বলি। এবং আমার সংগঠন এখনও আমাকে নিয়ে প্রাউড ফিল করে যে হাসান আল মামুন ভাইয়ের বিরুদ্ধে অন্ততপক্ষে অর্থনৈতিকভাবে কোনো রকমের এলিগেশন তার বিরুদ্ধে নাই। এবং আমি আন্দোলনে যেভাবে এই সাধারণ শিক্ষার্থীদের বা বৈষম্য বিরোধী ব্যানারে যারা আন্দোলন করলো, এদের সাথে যেভাবে বিদ্যমান রাজনৈতিক দলগুলো সাপোর্ট দিয়েছিল, হয়তো সরাসরি দেয় নাই, কিন্তু লোকবল দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, তখন 18 আন্দোলনে কি এভাবে রাজনৈতিক দলগুলো কোনো সাপোর্ট দেয়নি? না, এটা আসলে হঠাৎ করে একটা আন্দোলন গড়ে উঠেছে। আর 18 পরবর্তী সময়ে, এটা আপনার খুব ইম্পর্টেন্ট একটা কথা, 18 পরবর্তী সময়ে বাংলাদেশের আবহমান রাজনীতির একটা চেঞ্জিং আসছে। মানুষ, আপনি নিজ থেকেই ফিল করেন, 18 পরবর্তী ডাকসু নির্বাচন হয়েছে 2019 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আগে ছাত্রলীগ রুমে রুমে আটকে টর্চার করতো, মোটামুটি বন্ধ হয়েছে। শিক্ষার্থীরা প্রতিবাদ করতে শিখেছে। আবরার হত্যাকাণ্ড ঘটলো, তারপর আমরা যেভাবে বিক্ষোভ দেখাতে পেরেছি, এটা কিন্তু আসলে 18 পূর্বে এটা পসিবল ছিল না। তার মানে আমরা এক গ্রুপ অফ পিপল, আমরা যারা আন্দোলনটা নেতৃত্ব দিয়েছিলাম 2018 সালে, এবং নিরাপদ সড়ক আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিল, আমরা কিন্তু আওয়ামী লীগের চরিত্রটা আস্তে আস্তে মানুষের কাছে সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এবং এই যে 24-এ এসে যে কাজটা হয়েছে, এই 18 আন্দোলনটার একটা ফসল কিভাবে সংঘবদ্ধ, সুসংগঠিত একটা ফসল। কেন রাজনৈতিক দলগুলো এঙ্গেজ হলো? আসিফ নাহিদ তো রাজনীতির বাহিরে না, তারা তো ছাত্র অধিকার পরিষদ করে আসছে। আসিফ নাহিদ, আক্তার তো আমার নিজের সাইনে প্রথম যখন 2020 সালে কমিটি করি, আমার সাইনে আসিফ ছিল সাংগঠনিক সম্পাদক, আক্তার ছিল সাধারণ সম্পাদক। সেই কমিটি আমার হাত দিয়ে করা, বিশ্ববিদ্যালয় কমিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম কমিটি, নির্বাচিত প্রথম কমিটি। তো
তো সেই কমিটিটা আমি করি। তার মানে এই আন্দোলনে যারা মূল নেতৃত্বে ছিল সামনে থেকে, এরা প্রত্যেকেই পলিটিক্যাল। আপনি এটাকে নন পলিটিক্যাল আন্দোলন বলার কোনো সুযোগ নেই। কিন্তু 18 সালে আমরা যারা ছিলাম এরা টোটালি একটা নন পলিটিক্যাল ভাইব নিয়ে কিন্তু আন্দোলনটা করেছি। এরপরে আপনি দেখেন এই 24 এসে যে কাজটা হলো, এটা আন্দোলনটা যখন থেকে শুরু হয়েছে, আমি আজকে আপনার এখানে একটা কথা বলি, খুব সম্ভবত 4 জুন হাইকোর্টের একটা রায় হয় যে হাইকোর্ট থেকে একটা নির্দেশনা আসে যে কোটা প্রথা আবার মানে সরকারি চাকরিতে কোটা আবার থাকবে, 30% কোটা থাকবে। ইউ বিলিভ মি, আমি সঙ্গে সঙ্গে আকাশের দিকে তাকিয়ে বলি আলহামদুলিল্লাহ। এটা আমার একটা মনস্তাত্ত্বিক, মানে এটা আমি এখন ভাষায় প্রকাশ করতে পারতেছি না, বাট আমার মনে হয়েছে যে শেখ হাসিনার পতনের একটা পথ তৈরি হয়েছে। সাথে সাথে আমি একবার না বেশ কয়েকবার আলহামদুলিল্লাহ বলছি। এটা অনেকে হয়তো বিশ্বাস করবে না, বলবে যে এটা আপনি এভাবে বলতেছেন কেন। আমি ধরেই নিয়েছি যে এটাই সুযোগ, কারণ আমি একটা বিশাল আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দিয়ে আসছি। এই আন্দোলনের যে প্রেক্ষাপটটা এবং এখানে শিক্ষার্থীদের যে এঙ্গেজমেন্ট, এটা যে কত ব্যাপক, আমার তখনই আমার মনে হয়েছে যে এই আন্দোলন দিয়েই শেখ হাসিনার পতন সম্ভব। এবং নূর রাশেদের বক্তব্যে আপনি শুনেছেনও যে রাজনৈতিক দলগুলোকে তারা বলেছে, আমি বলেছি যে এই আন্দোলনের সুযোগ। এবং আমি স্পষ্টতই মনে আছে কোরবানি ঈদের আগে এই এটা হয়েছিল, কোরবানি ঈদের পরে 5ই জুনের 5ই জুনের, হ্যাঁ, পরবর্তী সময় আমি আমার বন্ধু বান্ধব নিয়ে আমরা সবসময় এক জায়গায় কোরবানি ঈদের পরে ঘুরতে যেতাম। তো সেখানে ছাত্রদলের যারা ছিল আমার বন্ধু বান্ধব, তাদেরকে আমি বলেছিলাম যে অনেস্টলি বলে যাচ্ছি, তোরা লিখে রাখতে পারিস, এই যে এবার ঢাকা যাচ্ছি শেখ হাসিনার পতন করে তারপর বাড়ি ফিরবো। আচ্ছা, না এটা অনেক ক্ষেত্রে মানুষ, যেমন মৃত্যুর আগে মানুষ কিন্তু অনেক সময় কিন্তু যে কোনো ঘটনা ঘটলে মানুষ কিন্তু আসলে টের পায়, মানুষ বুঝতে পারে। মৃত্যুর আগেও কিন্তু মানুষ বুঝতে পারে যে তার আসলে মৃত্যু, হ্যাঁ, সময় শেষ। সে কিন্তু তার আচার আচরণে কথাবার্তায় কিন্তু সে বলতে থাকে যে আমার মৃত্যুর সময় এসে গেছে বা এই। আমার মনে হয়েছে যে আমি সবসময় খালি খুব কনফিডেন্স ছিলাম, আমি ব্যাপক কনফিডেন্স ছিলাম যে আন্দোলনেই শেখ হাসিনার পতন। এবং যেদিন 6ই জুন যখন হাইকোর্টের রায় হয়, সেদিন রাতে আমি বিক্ষোভ করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। পরের দিন প্রথম যে মানববন্ধনটা, এটা আমার নেতৃত্বে হয়, ছাত্র অধিকার পরিষদের নেতৃত্বে। কারণ এটা তো যে লিগাসি, এটা তো আমাদের। আমি কোটা আন্দোলনের আহ্বায়ক ছিলাম, সেই কোটা বাতিল করলাম 18 সালে, 24-এ এসে আবার সেই কোটা আসলো। এটা কেউ না নামলেও আমি টার্গেট করে নিয়েছি যে আমি এটা নামবো, কারণ এটা তো আমার লিগেসি, এটা আমার অস্তিত্ব। এই আন্দোলন করেই তো আমি আজকে এখানে রাজনীতিতে এসেছি, শিক্ষার্থীদের অধিকার আদায় করে। আমি পরের দিন নামছি রাজু ভাস্কর্যে সকাল 11টার দিকে। কোন ব্যানারে? ছাত্র মানে সাধারণ শিক্ষার্থীদের ব্যানার দিচ্ছি, ছাত্র অধিকার নাম না দিয়ে, যাতে সাধারণ শিক্ষার্থীরা এটার মধ্যে এঙ্গেজ হয়। এবং পরবর্তী সময় এবং শিক্ষার্থীদেরকে আহ্বান জানিয়েছি, কারণ আমি তো তখন সিনিয়র হয়ে গিয়েছি, আমি একটা রাজনৈতিক দলের তখন জয়েন্ট সেক্রেটারি, সিনিয়র জয়েন্ট সেক্রেটারি। তো আমার পক্ষে এই আন্দোলনে এসে সরাসরি লিড দেওয়াটা আসলে এটা বেমানান, অনুচিত। মানে জাস্ট শিক্ষার্থীদেরকে আহ্বান জানিয়েছি যে 18 সালে রক্ত দিয়েছিলাম, রক্ত দিয়ে আন্দোলন সফল করেছিলাম, এই 24 সালে যদি এসে আমার জীবন দিতেও হয় তাও আমি জীবন দিব, তবে আপনারা রাজপথে নামেন, এই কোটাকে আর কোনোভাবে চাকরিতে ফিরতে দেব না। এই কমিটমেন্ট রেখে এবং সেই আহ্বান রেখে আমি কিন্তু আন্দোলন শুরু করি। এবং পরবর্তী সময়েও আসিফ টাসিফ ওরা যারা আছে ওরা সবাই জানে আমি প্রতিদিনই, হয়তো মিডিয়ার সামনে আমি যাই নাই যে পলিটিক্যাল আন্দোলন শুরু হয়ে গেছে কিনা। আন্দোলনটা শুরুর দিক থেকে আমি প্রত্যেক দিন ছিলাম, কিন্তু মিডিয়া আমি দেখলেও আমি মিডিয়া এড়িয়ে চলার চেষ্টা করেছি, যাতে মিডিয়া এটা না বলতে পারে যে এরা সরাসরি এখানেই রাজনৈতিক দলের ইন্ধন আছে বা ইয়ে আছে, এই ভাইবটা যাতে না হয়, এই জন্য আমি এটাকে এড়িয়ে চলেছি। এবং প্রতিদিনই আমি আন্দোলনে ছিলাম, ফার্স্ট টু লাস্ট একদম আমি প্রতিদিন ছিলাম। আপনি মিছিলের ছবিও দেখেছেন, 2রা আগস্টের ছবি দেখেছেন, আসিফ নজরুল স্যার সহ আমরা মিছিল করেছি। সকল দেখার সুযোগ হয়নি আমি তখন। আপনি তখন জেলে ছিলেন, রাইট, আপনি তখন জেলে ছিলেন। এবং আপনি যখন আটক হন বা গ্রেপ্তার হন, সেটাও কিন্তু আমার নলেজে এসেছে, আপনার ফ্যামিলি থেকেও আমার সাথে যোগাযোগ করেছে। আমি কিন্তু আমার জায়গা থেকে, আমার যারা পরিচিত ছিল, আপনাকে এখান থেকে রিলিজ দেওয়ার চেষ্টা করেছি, কারণ আপনি আমার ডিপার্টমেন্টের জুনিয়র। সেই জায়গা থেকে আমার একটা দায়িত্ববোধের জায়গা ছিল, দায়বদ্ধতার জায়গা ছিল। হ্যাঁ, এরপরে পার্সোনালি ব্যক্তিগতভাবেও আপনার সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল বিশ্ববিদ্যালয় জীবন থেকেই। তো এই আন্দোলন মানে 18 সালের যে আন্দোলনটা, এটা আসলে বাংলাদেশের পরিবর্তনের
আমি বলবো এই পরিবর্তনের, এই 24-এর পরিবর্তন বা শেখ হাসিনার একক রেজিমের পরিবর্তনের মূল কারিগর ছিল এই 18 কোটা আন্দোলন। এটা মানতে হবে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। Right. এবং এই আন্দোলন থেকেই আপনি দেখেন যে 19 সালে যখন আমরা ডাকসু নির্বাচন করলাম, নুরুল হক নূর এবং আক্তার, নূর ভিপি হলো, তারপর আক্তার সমাজসেবা সম্পাদক হলো, একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম কিন্তু তৈরি হলো। আসিফ কিন্তু আগে আন্দোলনে এঙ্গেজ হয় নাই, উপদেষ্টা আসিফ, তারা কিন্তু 18-19 সেশন, তখন আমরা ডাকসুতে যখন নির্বাচন করি আসিফ তখন সবে ফার্স্ট ইয়ার বিশ্ববিদ্যালয়ে। তো এই যে আমরা যদি এই প্ল্যাটফর্মটা ধরে না রাখতাম, তাহলে এরা কোথায় রাজনীতি করতো? এরা তো অন্য কোথাও রাজনীতি করার সুযোগ পেত না। বা নাহিদরা, আকরাম, নাহিদ বা যারাই আছে এখন, মানে এখন নাগরিক পার্টি যেটা আছে, মনে করবো মানে মেইন স্ট্রেক যাদের, এরা প্রত্যেকেই তখন আমাদের সাথে এঙ্গেজ হয়ে একসাথে আমরা রাজনীতি করেছি। আমি বলবো না যে তারা আমার কর্মী, এটা আসলে আমি বলতে চাই না। এটা অনেকেই হয়তো ভাববে যে আমি একটি আমত্ত, তারা তো আপনার কর্মী ছিল। হ্যাঁ, তারা আমার কর্মী ছিল, বাট আমি বলবো যে তারা আমার সহযোদ্ধা ছিল। কারণ অনেকেই আসলে মনে করতে পারে যে এটা আমি খুব গর্ব করে বলছি, তাদেরকে হ্যাঁ করার জন্য বলছি। এখন কি তারা আপনাদেরকে বা আপনাকে সেই জায়গাটা দেয় যে আমি সবসময় সেই রেসপেক্টের জায়গাটা পাই। ব্যক্তি হাসান আল মামুন গণ অধিকার পরিষদ, না, গণ অধিকার পরিষদের সাথেও তাদের ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, স্টিল নাও আছে। আমি জানি, মানে ভেতরের যে খবরটা সেটা আমি জানি, এই জন্যই আপনাকে বললাম। আর ব্যক্তি হাসান আল মামুনকে সবাই রেসপেক্ট করে। আমি এটা আমার একটা প্রাপ্তি, আমি মনে করি এটাই আমার জীবনের সার্থকতা। তবে এই আন্দোলন করতে এসে আমার লাইফের যে পরিবর্তনটা এসেছে, এটা আসলে মানে খুবই একটা ভয়ঙ্কর। আপনার মনে আছে, আপনি তখন বিশ্ববিদ্যালয়ের রানিং স্টুডেন্ট, আমি ডিপার্টমেন্টে যেতে পারতাম না। এই ডিপার্টমেন্ট ছিল আমার একটা আবেগের জায়গা। কারণ আমার পা ভাঙার পরেও আমি বেতানাশক মানে ইনজেকশন পুশ করে আমি কিন্তু খেলার মাঠে যেদিন ফাইনাল খেলা ছিল আমি সেদিন নেমেছি। এই ডিপার্টমেন্টটা আমার একটা আবেগের জায়গা ছিল, তো আমি যেতে পারি নাই। তারপরে আমি হামলার শিকার হই, বিশেষ করে 30শে জুন লাইব্রেরির সামনে নুরুল হক নূরকে যেভাবে পিটানো হয় মিডিয়ার সামনে একদম লাইভে, এবং আমাকেও সেদিন পিটানো হয়। যদিও আমার মানে আঘাতের মাত্রাটা একটু কম ছিল, আর আমাকে সেখান থেকে কয়েকজন শিক্ষার্থী আমাকে সেভ করে আমাকে লাইব্রেরির ভিতরে নিয়ে যায়, এবং দোতলায় যেখানে মানে বই রাখা হয় দোতলার উপরে, ওইখানে আমাকে লুকিয়ে রাখে সাধারণ শিক্ষার্থীরা। সেখানেও ছাত্রলীগ হানা দেয়, কিন্তু তারা আমাকে পায় নাই। তারপর সাংবাদিকরা এসে আমাকে সেখান থেকে উদ্ধার করে, রক্তাক্ত অবস্থায় আমাকে হসপিটালে নিয়ে যায়। আর নুরুল হক নূরকে সেদিন 30শে জুন 2018 সালে যে হামলাটা হয় নূরের উপর, এটা আসলে কোনোভাবে মেনে নেওয়ার মতো না। একজন মানুষকে মানুষ এভাবে পিটাইতে পারে, এটা আসলে আমি কোনোদিন কল্পনা করি না। আমার এখনো দেখলে মানে আমার চোখ দিয়ে পানি আসে। সারা দেশের মানুষকে আসলে নাড়া দিয়েছে। এবং অনেকেই আজকে বলে যে এই পরিবর্তন, অনেকেই ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে বা অনেক কিছু, কিন্তু আমাদের যে স্যাক্রিফাইসটা ছিল, আমরা একদম সাধারণ ফ্যামিলি থেকে উঠে আসা ছেলে, সেইখানে আমরা আসলে মানে কোনো ভবিষ্যৎ চিন্তা না করেই আমরা কিন্তু এই আন্দোলনে চলে আসি এবং নেতৃত্বের জায়গায় চলে আসি। কোনো ভবিষ্যৎ চিন্তা করি না যে এটা আসলে কি হবে। পরে তো আমরা ডে বাই ডে আমরা বুঝতে পারি। নূর তখন হসপিটালে গেল, আমি 10 দিন পর্যন্ত আমি ইয়াতে ছিলাম, একটা পলাতক অবস্থায় ছিলাম একটা রুমে, আমি কোথাও বের হইতাম না। আমি 10 দিন পর্যন্ত সূর্যের আলো দেখি না। কোথায় ছিলেন তখন? এটা খুব সম্ভবত মোহাম্মদপুরের দিকে একজনের বাসায় ছিলাম, এবং বিবিসি সেখানে গিয়ে আমার ইন্টারভিউ নেয়। ওটা কি আপনার কোনো আত্মীয়ের বাসা? আত্মীয় না, আমার এক সহযোদ্ধারই বাসা ছিল, কিন্তু কোনোভাবেই যাতে আমাকে স্ট্রেস না করতে পারে আমার ফোন টোন সব কিছু বাইরে রেখে, এবং আমাদের ফেসবুক আইডিগুলো সব ডিজেবল করে দেয়, এবং কোটা আন্দোলনের যে গ্রুপগুলো ছিল সব ডিজেবল করে দেয়। এবং এই 30শে জুন, তারপর এর পরের দিন রাশেদকে গ্রেপ্তার করে, মাহফুজকে গ্রেপ্তার করে রাশেদের বাসা থেকে। তারপর আপনার শহীদ মিনারে ফারুকের উপর কি জঘন্য হামলা হয়, বিবিসির লাইভে একদম ভিডিওতে এসেছে যে কুকুরও গিয়ে সেখানে মানে ফারুককে বাঁচানোর চেষ্টা করতেছে, ফারুককে এইভাবে টর্চার করা হয়। মশিউরকে সূর্য হোসেন হলে ককটেল ধরিয়ে হাতে সারা রাত পিটায় ককটেল ধরে হাতে ধরে তারপর শাহবাগ থানায় দিছে। তো এই দৃশ্য, সেই সময়টাতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল অথবা ছাত্র শিবিরের কোনো কমিটি বা কোনো নেতৃবৃন্দ কি তখন আপনাদের সাথে যোগাযোগ রাখতো? না, এরা আরো ভয় পেয়ে গেছে।
আমাদের উপর যে হামলাটার পরে, কারণ এরা তো বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারতো না, নিষিদ্ধ ছিল এক প্রকার। ছাত্র শিবির তো মানে ছাত্র শিবিরের কমিটি আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এই জিনিস প্রকাশ পেলে ওর লাশ পাওয়া যেত না খুঁজে। এক এক 2 নাম্বার হচ্ছে ছাত্রদলের যারা ছিল, খুব সম্ভবত আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর কিছুদিন পর থেকেই ছাত্রলীগের এই ছাত্রদলের উপর একটা ব্যাপক হামলা হয়। আমাদের খুব সম্ভবত টুকুবাই না কার উপর জানি একটা ব্যাপক হামলা হয়। হ্যাঁ, এই হামলার পর থেকে ছাত্রদলকে কোনোভাবেই আর ক্যাম্পাসে ছাত্রলীগ অ্যালাউ করে না। আচ্ছা, তার মানে প্রকাশ্য কোনোভাবে কোনো ছাত্র সংগঠন, কিছু বাম সংগঠন ছাড়া অন্য কারো আসলে অ্যাক্সেস ছিল না। তখন আমাদের উপর হামলা হলে বাহিরে হসপিটালে বা বিভিন্ন জায়গায়, আবার আন্দোলনে কিন্তু সবাই ছিল। আচ্ছা, এটা আমি আমার জায়গা থেকে, কৃতজ্ঞতার জায়গা থেকে এটা আমার বলতেই হবে। যেমন ছাত্র শিবিরের ওদের সাথে আমাদের পরিচয় ছিল না, এটা সঠিক। হ্যাঁ, কিন্তু ছাত্র দলের অনেককেই যারা আমাদের মহসিন হলের ছিলেন আয়সা পরিচয় দিয়েছে, আমি তোমার মহসিন হলের বড় ভাই। বা এই মামুন খান নামে একজন ছিলেন ছাত্র দলের ভাইস প্রেসিডেন্ট ছিলেন তখন, আমার স্পষ্ট মনে আছে। মামুন ভাই সবসময় মিছিলের পেছনে থাকতেন এবং বলতেন যে কোনো ধরনের সহযোগিতা লাগে, সহায়তা লাগে আমাকে জানাও, আমাকে বইলো, ফোন নাম্বার নিয়ে গেল। এবং ছাত্র দলের ছেলেপেলেও ছিল, শিবিরের ছেলেপেলেও ছিল, কিন্তু শিবিরের ওরা ভয়ে আমাদের কাছে পরিচয় দিতে আসতো না, কারণ অন্য কারো কাছে যদি পরিচয় দেয় কোনোভাবে পরিচয় প্রকাশ পেয়ে যায়। এরপরে বিশেষ করে এই যে নিউজটা হয়ে গেল মাঝখানে ওই যে ইত্তেফাকে, যে আমরা মানে তখন হ্যাঁ রাজাকারের ছিল, বিষয়টা হলো কি কোনোভাবেই শিবিরের সংশ্লিষ্টতা আছে এই কথাটুকু যদি গোয়েন্দা সংস্থা কোনোভাবে জানতে পারে, তার মানে আমাদের কারো লাইফ থাকবে না। এটা ছিল সবচেয়ে ভীতির কারণ। তারপর 30শে জুন আমাদের উপর ব্যাপকভাবে তখন শামীম রেজাই নামে, হ্যাঁ শামীম ভাই ছিল 2019 সালের দিকে, আমি শামীম ভাইকে চিনতাম। আচ্ছা, আবরার হত্যাকাণ্ডের সময়টাতে শামীম ভাই খুব ভালো অ্যাক্টিভলি কাজ করেছিলেন, কিন্তু 18 কোটা আন্দোলনের সাথে যখন আন্দোলনটা হয় তখন ওনার সাথে তেমন পরিচয় ছিল না। কিন্তু শামীম রিয়াজি ভাইকে আমরা মানে 18 শেষের দিকে আন্দোলনের পরে এই ডাকসুর নির্বাচনের কিছুদিন আগে থেকেই বা তখন কি তার যে সাংগঠনিক শিবিরের যে পরিচয়, আমি সেটা জানতাম না, কিন্তু ব্যক্তি শামীম ভাইকে চিনতাম এবং উনি খুব ভালো পরামর্শ দিতেন বা কথাবার্তা বলতেন, আমি জানতাম না। কিন্তু আমাদের সিফাতরা ওরা জানতো যে শামীম ভাই এখানে ছাত্রদের মানে সসংগঠিত করছেন, মানে এনসিপি সিফাত, বা এরা জানতো। হ্যাঁ, তো এরাও বলে নাই কেন যে আমাদের ভিতরে তো আসলে আমরা যে আসছি অনেক মানুষ এখানে এসে এঙ্গেজ হয়েছি। এখন কারো কাছে যদি পরিচয় বলে দেয় তাহলে দেখা যাচ্ছে যে ওনার উপর যদি আবার এটা এই পরিচয় দিয়ে আবার প্রকাশ পেয়ে যায়, তখন এটা একটা মানে সমস্যা। তো এই জায়গা থেকে মানে আমরা এই বিষয়গুলো বিশেষ করে আমরা এই ছাত্র সংগঠনটাকে যে এটাকে যাতে কোনোভাবে ব্লেমিং না করতে পারে। আজকে হয়তো শিবিরের ভাইরা মনে করতে পারে যে ছাত্র অধিকার পরিষদ মানে আমাদের নাম বলতে চাচ্ছে না বা না, কিন্তু আপনি খুব ভালোভাবেই এটা অবগত। তখনকার সময়ে এই সংগঠনে কেউ ছাত্র শিবিরের আছে, এই পরিচয়টুকু জানলে তখন বিশ্ববিদ্যালয়ে দাঁড়ানোর মতো আসলে কোনো পরিস্থিতি ছিল না। এটা আপনার অস্বীকার করার কোনো সুযোগ নেই, আপনি এটা খুব ভালোভাবেই জানেন। তারপর ডাকসু নির্বাচনটা হলো, তারপর কি হলো, আমাদের ডাকসুতে কিন্তু একটা হামলা হয়েছিল। আপনি তখন ইউনিভার্সিটিতে ক্লাস করছেন, আমাদের ডাকসুতে কিন্তু ব্যাপক হামলা হয়েছিল। খুব সম্ভবত 2019 সালের 22শে ডিসেম্বর এই হামলাটা হয়েছিল আরও ভয়ঙ্কর। এবং এইখান থেকে আমাদের এপিএম সুহেলের প্রায় 40 থেকে 50টা মাথায় সিঁড়ি লাগে, তাকে ছাদ থেকে ফেলে দেওয়া হয়। তারপর তুহিন ফারাবি আইসিইউতে ছিল। তারপর আদিব, এখন আমাদের যে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনসিপির, আদিবের কিডনিতে সমস্যা হয়েছিল এবং আদিবকে যেভাবে আসলে ডাকসুর সামনে পিটানো হয়, একদম চ্যানেল আইয়ের একটা ভিডিওতে মানুষ এভাবে পিটাইতে পারে। ওই যে লগি বইটার যেরকম 2006 সালে যেরকমভাবে যে ঘটনা, আদিবের উপর এইভাবে অ্যাটাক হয়েছিল। নূর, রাশেদ, ফারুক সহ নাজমুল, আমাদের এখন ছাত্র অধিকার পরিষদের সেক্রেটারি, নাজমুলের মাথা একদম ফেটে এরকম আলাদা হয়ে গিয়েছিল। মানে এখানে আমাদের 50 থেকে 60 জনের উপর যে হামলাটা হয়েছিল, এটা যদি কোনো ভিডিও আকারে কেউ কোনোদিন মানে এটা তো এখানে তো আর কোনো সুযোগ ছিল না, কোনো ক্যামেরা ছিল না, মিডিয়া ছিল না। এই দৃশ্য দেখার পর আসলে কোনো মানুষ মানে ছাত্রলীগকে কখনোই ভালোবাসতে পারে বা সাপোর্ট দিতে পারে এটা আমি বিশ্বাস করি না। আর এটার পিছনে একটা কারণ ছিল, কারণটা ছিল এই যে আবরার ফাহাদের ঘটনাটা, আবরার ফাহাদের যে হত্যাকাণ্ড, এটা কিন্তু ছাত্র অধিকার পরিষদ চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিল যে
তখনকার সময়ে এই পুরো আন্দোলনটা, এটা অনেকেই বলতে পারেন, কিন্তু এই আন্দোলনের পুরো ক্রেডিট ছাত্র অধিকার পরিষদের। ছাত্র অধিকার পরিষদের নেতৃত্বে নুরুল হক নূরের নেতৃত্বে, নূর তখন ডাকসুর বিপি, এবং আমরা যেটা পেরেছিলাম, আমি তো বললাম যে এই কোটা আন্দোলনের পর থেকে একটা ঐক্য তৈরি হয়েছিল, হাসিনা বিরোধী যতগুলো শক্তি ছিল একটা ঐক্য তৈরি হয়েছিল। আজকে মানসুরাকে নিয়ে অনেক সমালোচনা থাকতে পারে, ওকে, কিন্তু ওই আন্দোলনে ব্যানার ধরার জন্য 5টা মেয়ের মাঝে একটা মেয়ে মানসুরা, কানেতাই আলামলাম কিংবা ইমি, তারপর ফার্স্ট ইয়ারে তখন আমাদের যে এবার যে উমামা ফাতেমা। মানে আপনি একটা বিষয় খেয়াল করেন যে বিশ্ববিদ্যালয়ে তখন কোনো মেয়ে এসে রাজনীতি করবে এই পরিস্থিতি আসলে ছিল সাধারণ ব্যানারে? কোনোভাবেই তো ছিল না। মানে এই এরপরে বেঞ্জির আপু ছিল ছাত্র ফেডারেশনের, এরপর নাসির, এখন যে নাসির পাটোয়ারি, সে তখন ছাত্র ফেডারেশনে ছিল, নাসির আমাদের আন্দোলনে ছিল। এবং আমি যখন 2019 সালের 4 ফেব্রুয়ারি আমার উপর এককভাবে যখন 40 থেকে 50 জন ছাত্রলীগের নেতাকর্মী লাইব্রেরির সামনে যখন অ্যাটাক করে এবং আমাকে গণপিটুনি দেয় এক প্রকার, 10 থেকে 15 মিনিট আমাকে মানে কুকুরকে যেভাবে মানুষ, মানে শিয়ালকে যেভাবে মানুষ পিটায়, আমাকে সেভাবে একা পেয়ে লাইব্রেরির সামনে সেদিন পিটায়। এবং সেদিন ছাত্র ইউনিয়নের রাজীব দাস, তারপর বেঞ্জির আপু, তারপর নাসিরউদ্দিন পাটোয়ারি, এরা এসে আমাকে উদ্ধার করে রক্তাক্ত অবস্থায়। আমি পড়েছিলাম, আমার গায়ের পুরো জামা কাপড় সব ছেঁড়া অবস্থায় ছিল। আমি চিৎকার করতেছিলাম লাইব্রেরির সামনে যে আমাকে বাঁচাও বাঁচাও। তো আমার সেই হামলায় কিন্তু আমার এই যে বুকের পাঁজরটা কিন্তু এখন একটা ভাঙা, এখানে চাপ দিলে এটা নড়ে যায়, এই জায়গাটা কিন্তু এখনো ভাঙা অবস্থায় আছে। তো তারপর এরা এসে আমাকে উদ্ধার করে, আমার মুখ দিয়ে রক্ত পড়তেছিল। তো আমি একদম আসলে নড়তে পারতেছিলাম না, মানে এত আঘাতপ্রাপ্ত হয়েছিলাম যে একজন মানুষকে যদি 50 জন মানুষে পিটায় তাহলে আসলে তার কোনো অস্তিত্ব থাকে না। তারপর আমি খেলাধুলা করার কারণে, হ্যাঁ, আমি শারীরিকভাবে একটু স্ট্রং ছিলাম, যার কারণে আমি সেখানে টিকেছিলাম বা আমি বেঁচেছিলাম। আমার সেন্স ছিল না, এরা আমাকে উঠে পানি দেয়, তারপর একটা চিৎকার শুরু হয় লাইব্রেরি থেকে যে হাসান মাহমুদকে মারতেছে। তারপর প্রক্টর অফিসে আমাদেরকে এরা উঠায় নিয়ে যায়। তখন মশিউর আসে, মশিউর ক্লাসে ছিল, মশিউরকে ফোন দিলাম যে, পরে ও ক্লাস থেকে দৌড়ায় আসছে, রাশেদ দৌড়ায় আসছে, এসে দেখে তো আমার অবস্থা খারাপ, আমার পুরো শরীর ফেটে গেছে আঘাতে, ব্লিডিং হচ্ছে সব জায়গা থেকে, নাক দিয়ে ব্লিডিং হচ্ছে, মুখ দিয়ে ব্লিডিং হচ্ছে। তারপর সেখান থেকে প্রায় দীর্ঘদিন চিকিৎসা শেষে আমি সুস্থ হই, কিন্তু সে আঘাত কিন্তু আজ পর্যন্ত আমার গায়ে রয়ে গেছে। আমি এই যে পাঁজরটা আমার বুকের এখনো ভাঙা। আর দীর্ঘ 3-4 বছর পর্যন্ত আমার যে জিনিসটা হতো, শীতের শেষে আমার মানে রক্তবমি হতো, শীত শেষ হলে আমার রক্তবমি হতো, মানে ওই যে ঠান্ডা লেগে লেগে। তার মানে এই যে আমার যে আঘাতের যে জায়গাগুলো ছিল, যেখানে রক্তগুলো জমাট বাঁধা ছিল, এগুলো আস্তে আস্তে এক জায়গায় এসে সার্কুলেশন হয়ে তারপর আমার মুখ দিয়ে বের হতো, মানে অনেক বড়। পরে আমি ডাক্তার দেখালাম, ডাক্তার বললো যে এটা আপনার যে সমস্যাটা হয়েছে, আপনি অতিরিক্ত আঘাতের ফলে বিভিন্ন জায়গায়, আঘাতের জায়গাগুলোতে রক্ত জমাট বাঁধা ছিল, যার কারণে আপনি যখন শীত শেষে হঠাৎ করে গরম পড়ে, এটা বডি আপনার রক্ত যখন প্রতি মাসে চেঞ্জ হওয়ার ফলে এই আপনার যে কালো রক্তটা বা নষ্ট যে রক্তটা, এটা এক জায়গায় এসে জমাট বেঁধে আপনার তারপর মুখ দিয়ে বের হয়। তারপর চিকিৎসা নেওয়ার পর কিছুটা সুস্থ হই। তারপর 2020 সালের দিকে আমাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়, তখন আমি ঢাকা ছেড়ে দিই। ঢাকা ছেড়ে দেওয়ার পর একদম শীত তখন চলে আসে, আর নভেম্বর রেইনের পর আমি তখন এলাকায় চলে যাই। সেখানে ঢাকা থেকে ডিবির 8টা গাড়ি আমাকে ধরার জন্য আমার গ্রামের বাড়িতে যায়। আমাদের বাড়ি, আমার মামার বাড়ি, এই 2টা বাড়ি ঘিরে ফেলে পুলিশ। তো আমি বাড়িতে ছিলাম না। তারপর ওরা আমার বড় মামা এবং মামাতো ভাই, এদের 2জনকে থানায় নিয়ে আসে আমাকে ধরার জন্য। তারপর আমার বাড়িতে যায়, আমার বাড়িতে ভাঙচুর চালায় পুলিশ, এবং আমার বাবাকে কিছু বলেন নাই। তারপর আমার মাকেও অনেক কিছু বলেছেন। তারপর আমাকে খুঁজতে আমার আন্টির বাড়িতে যান, আমি ওইখানে ছিলাম আসলে। তো পুলিশ এটা আসলে কিভাবে তারা এটা বুঝতে পারে যে আমি ওইখানে ছিলাম। তারপর রাতের 3টার দিকে ওইখানে যায়, তখন ওই যে নভেম্বর রেইন, ব্যাপক বৃষ্টি হচ্ছে। তখন আমি সেখান থেকে, আমাকে বলা হয় পুলিশের গাড়ি ঢুকতেছে, এলাকার মানুষ তো বুঝতে পারতেছে মামুন এখানে আছে,
এই জন্যই যাচ্ছে। এটা সবাই পুরো নেত্রকোনা জেলাতেই তখন আলোড়ন সৃষ্টি হয় যে ঢাকা থেকে টিম আসছে মামুনকে ধরার জন্য। তখন আমি এই বৃষ্টির মাঝে একদম ভিজে গ্রামের রাস্তা, কাঁচা রাস্তা, কয়েকবার পড়ছি ধান খেতে। তারপর সেখান থেকে উঠে আমি অন্য বাড়িতে যাই, তারপর গিয়ে আমার চাচার বাড়িতে আশ্রয় নিই। সেখান থেকে তারপরে আমি আমার বাড়ির থেকে একটু ধরে আমি একটা বিল ছিল সেখানে হাওর, সেখানে আমি একা একটা ছোট ঘর বানিয়ে সেখানে পুরো শীতকাল আমি একা এই প্রচণ্ড কুয়াশায় আমি একা একটা মানুষ বিলের মাঝখানে ছিলাম। আমার এলাকার মানুষ যদিও জানতেন। কতদিন ছিলেন সেখানে? সেখানে 6 মাস ছিলাম ওই একটা ঘরে? খাবার দাবার আমার বাড়ি থেকে নিয়ে আসতো টিফিন বক্স করে রাতের বেলা। তারপর গোয়েন্দা সংস্থার কেউ এটাকে ফলো করে নাই যে বাসা থেকে গোয়েন্দা খাবার সংস্থা আসতেছে? আসলে এখানে যাওয়া আসলে পসিবল ছিল না গোয়েন্দা সংস্থার। আর এলাকার মানুষ হচ্ছে আমাদের এলাকার মানুষ যারা ছিলেন, মানে দলমত নির্বিশেষে, আওয়ামী লীগ বিএনপি নাই, সবাই বুঝতে পারতেছিলেন যে এই ছেলেটাকে আসলে যদি এখান থেকে ধরে নিয়ে যায় তাহলে হয়তো তাকে ক্রস ফায়ার দিবে বা মেরে ফেলবে। গ্রামের মানুষ তো, ওদের ভিতরে একটা আতঙ্ক ছিল যে ছেলেটা তো কোনো অন্যায় করে নাই। তো গ্রামের মানুষ, পুলিশ আসলেও আমাকে খুঁজে কেউ মানে এই কথাটা বলে নাই যে মামুন এখানে আছে। তো পুলিশ জানতো যে হয়তো আমি ঢাকায় অবস্থান করতেছি, কিন্তু আমি সেখানেই ছিলাম এই প্রচণ্ড কুয়াশায়। আমার মানে মাঝে মাঝে মনে হতো যে লাইফটা আমার এত পরিমাণ নিঃসঙ্গ ছিল, আমি একা হয়ে গিয়েছিলাম। আর শুধু তখন তো কোনো সোশ্যাল মিডিয়া বা এগুলো আপনি ইউজ করতে না পারতেন না? ইউজ করার, আমার ফেসবুক সব নিয়ে গেছিল হ্যাক করে। আর প্রশাসন চাইলে যে কেউ ফেসবুক আইডি যে কোনো সময় নিতে পারে, এটা 1 ঘন্টার ব্যাপার। ফেসবুকের মেটাতে যদি বলে যে সে আমাদের এরকম ক্লায়েন্ট, তার ফেসবুক আইডি দিয়ে দিতে হবে, দিয়ে দিবে, এবং ইজি। আমি এখন তো 5ই আগস্টের পরে বুঝলাম। তখন আমার ফেসবুক আইডি সব নিয়ে যায় পুলিশ। তারপর আমি সেখানে ছিলাম, নামাজ পড়তাম আর সেই ঘরেই থাকতাম, এবং একটা চেয়ার নিয়েছিলাম সেখানে বিকেলবেলা একদম হাওরের মাঝখানে, সেখানে যে জায়গাটা শুকনা ছিল সেখানে আমি থাকতাম। তো এটা আমার কাছে খুব ভয়ঙ্কর ছিল, বিশেষ করে রাতটা আমি একা একা খুব ভয় পাইতাম। আর শুধু মানে আমি আমার লাইফে আমি এত পরিমাণ কান্না করছি তখন যে জানি না আল্লাহ আসলে আমার ভাগ্যে কী লিখে রেখেছেন, যে আমি এখানে দীর্ঘদিন ছিলাম, 6 মাসের অধিক ছিলাম। তো থাকার পরে এই সময়টাতে কি কারোর সাথে যোগাযোগ কম ছিল, যোগাযোগ ছিল রাশেদ, নূর, এদের সাথে যোগাযোগ ছিল, বা সংগঠনের যারা আছে অফলাইনে? হ্যাঁ, অফলাইনে যোগাযোগ ছিল, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতাম অনেকের সাথেই। তো এইভাবেই মানে এর মাঝে মাঝে আবার ঢাকায়ও আসতাম, ওইখান থেকে আবার ঢাকায়ও আসতাম কোনো কাজে। তারপর জেলে গেলাম 2রা নভেম্বর 2022 সালের। এটা কি প্রথমবারের মতো? হ্যাঁ, প্রথমবারের মতো। এবং একবারের না, 2021 সালের প্রথম আমি জেলে যাই, এবং টানা 11 মাস। আমার যে মামলাগুলো ছিল, মামলাগুলো মানে সরকার তো শুধু এইটুকু নাম হলেই যথেষ্ট। প্রত্যেকটা মামলা হচ্ছে যারা পিপি ছিল, এবং অ্যাটর্নি জেনারেল অফিস থেকে বলে দেওয়া হয়েছে যে কোনো জামিন অ্যালাউ করা যাবে না। হাসানুল মামুন এর কারণেই হচ্ছে সরকার বিপদে, এই হাসানুল মামুনের কারণে আজকে এত কিছু। সরকার শেখ হাসিনা বিপদে, বেকায়দায়, একে কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। তারপর আমার মামলাগুলো হাইকোর্ট থেকে জামিন করাই, সেখানে 2 জন আইনজীবী আমার জন্য কাজ করেন, শিশির মনির ভাই আর বিএনপির হচ্ছে রুহুল কুদ্দুস কাজল ভাই। তারা 2 জনই একনিষ্ঠভাবে কাজ করেন, এবং আমি যে মানুষটার প্রতি সবসময় কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে আমার সেই বিপদের দিনে, হ্যাঁ, শিশির ভাই তো আমাদেরকে আগে থেকেই চিনতেন, কিন্তু রুহুল ভাইয়ের সাথে হয়তো আমাদের ওরকমভাবে যোগাযোগ ছিল না। তো এই কাজটা আসিফ নজরুল স্যার তখন, যাতে আমার জামিনগুলো একটু ভালোভাবে দেখভাল করে, আমার যাতে জামিনগুলো একটু করিয়ে দেয়, আসিফ নজরুল স্যার নিজে শিশির ভাই এবং রুহুল কুদ্দুস কাজল ভাইকে রিকোয়েস্ট করেছিলেন যে এই ছেলেটা এই আন্দোলনের প্রধান, এই কারণেই তাকে এইভাবে হয়রানি করা হচ্ছে। তারপরে 11 মাস প্রত্যেকটা মামলা আমার সুপ্রিম কোর্টে গেছে, মানে অ্যাপিলেট ডিভিশনে। প্রথমে হচ্ছে হাইকোর্ট থেকে জামিন হয়েছে, নিম্ন আদালতে কোনো জামিন পাই নাই আমি, জজ কোর্টে জামিন পাই নাই। তারপর মামলাগুলো যখন অ্যাপিলেট ডিভিশনে গেছে, তো প্রধান যে ছিলেন, প্রধান বিচারপতি বলল যে এই ধরনের মামলায় এইভাবে মাসের পর মাস, বছরের পর বছর জেল কাটানোটাকে আসলে উচিত। তখন অ্যাটর্নি জেনারেলকে জিজ্ঞাসা করেছিলেন, এবং শিশির ভাই, রুহুল কুদ্দুস কাজল ভাই, ওনারা বলেছিলেন যে একটা ছেলে একটা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, ন্যায্যতার ভিত্তিতে আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, সে তো সরকার বিরোধী কোনো কাজ করে নাই,
তো এইভাবে হয়রানি করাটা তো আসলে উচিত হচ্ছে না। তারপর দীর্ঘ 11 মাস পরে যখন বের হইলাম, জেল গেটে আমার উপর হামলা হয়, আমি, রাশেদ এবং ফারুক। মানে 11 মাস পরে বের হলেন, জেল গেটে হামলা হয়েছে আমাদের উপর। আমাদের অনেক নেতাকর্মী, ছাত্রলীগ আওয়ামী লীগ, ওই কেরানীগঞ্জের ছাত্রলীগ আওয়ামী লীগ যারা ছিলেন এরা আমাদের উপর হামলা চালায়। হামলা চালালে আমাদের অনেক নেতাকর্মী আহত হয়। তারপর সেখান থেকে আমরা আসি। তারপর হচ্ছে আমি 1 মাস পরে একটু মানে রেস্ট নিয়ে তারপর বাড়িতে যাই 2022 সালে। আমি আগস্টের 28 তারিখ না 31 তারিখে বের হয়েছিলাম। তো সেপ্টেম্বরের শেষের দিকে আমি বাড়িতে যাই। তো আমার সাথে গিয়েছিল রাশেদ সহ আমাদের অনেক নেতাকর্মী। আমার বাড়িতে অ্যাটাক হয়। গড। আর জেলা আওয়ামী লীগ, জেলা ছাত্রলীগ এবং এলাকার যারা, এরা আমাদের উপর অ্যাটাক করে রাশেদ সহ। রাশেদ সেদিন আক্রান্ত হয়, আমাদের নেতাকর্মীরা, এবং একটা ব্যাপক একটা ম্যাসাকার চলে আমাদের বাড়িতে। আমার বাড়িতে কোনোদিন হামলা হবে এই দুঃসাহস কেউ দেখায় নাই এতদিন। কারণ আমার আব্বা প্রাইমারি হেড টিচার ছিলেন, আমরা ফ্যামিলিগতভাবেও মানে আমরা যথেষ্ট মানে সোসাইটি মেনটেন করে চলি, বা আমাদের একটা অবস্থান আছে সমাজে। তো এখন তো আওয়ামী লীগ ক্ষমতায়, আমি জেল থেকে বের হয়েছি, রাস্তায় যাওয়ার সময় বাজারে একবার অ্যাটাক হয়েছে, তারপর আমার বাড়িতে অ্যাটাক হয়েছে, 2 বার অ্যাটাক হয়েছে, এবং আমার অনেক নেতাকর্মী আহত হয়েছে। তো আজকে এই যে 5ই আগস্ট, এই 5ই আগস্ট আসছে, এটা যে কতটা আনন্দের। যেদিন মানে আমি যখন শুনলাম যে আসলে শেখ হাসিনা পালাইছে, আমি আমার বাবাকে প্রথমে ফোন করি। আমি তখন যাত্রাবাড়িতে, এই পুরো আন্দোলনের অধিকাংশ সময়টা আমি যাত্রাবাড়িতে ছিলাম, এবং যাত্রাবাড়ি কি হয়েছে, কিভাবে কি হয়েছে, এটা আমি আসলে প্রকাশ করতে চাই না। এটা আমার ভবিষ্যতের জন্য আমি প্রকাশ করতে চাই না। তবে ভবিষ্যতের জন্য, হ্যাঁ, ভবিষ্যতের জন্যই আসলে আমি প্রকাশ করতে চাচ্ছি না। কারণটা হচ্ছে এই আন্দোলনের যাত্রাবাড়িতে যে কয়জন আমরা ফেসে ছিলাম, তার মাঝে আমাদের গণ অধিকার পরিষদের আমরা অনেকেই ছিলাম সেখানে। মূল ফেসগুলো আমরা যাত্রাবাড়ি ছিলাম। আমার বাসা রায়েরবাগ থাকার কারণে, এবং এই জায়গাটায় সবচেয়ে বেশি ম্যাসাকার হয় এবং মানুষ বেশি নিহত হয়, এবং সারা দেশ স্বাধীন হওয়ার আগেই আমরা যাত্রাবাড়ি স্বাধীন করি। যাত্রাবাড়িতে পুলিশের কিংবা গভর্নমেন্টের কোনো অস্তিত্ব ছিল না, কোনো নিয়ন্ত্রণ ছিল না। কয় তারিখ থেকে? এটা সেনাবাহিনীর প্রথম কারফিউটা যখন ছিল, পরে কিছুটা শিথিল ছিল। খুব সম্ভবত আগস্টের মানে 2 তারিখ থেকে যখন আবার পুনরায় আন্দোলনটা মানে চাঙ্গা হলো, যাত্রাবাড়ির এই যে মানে কাজলা কুতুবখালী থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত এখানে কোনো পুলিশের অস্তিত্ব ছিল না, এখানে কোনো পুলিশ ছিল না, এবং এই পুরো রাস্তাটা মানুষে লোকারণ্য ছিল। এখানে গণ অধিকার পরিষদের কি পরিমাণ নেতাকর্মী ছিল? আমাদের মূল স্টেকেজ আমরা যারা ছিলাম, আমরা এখানে ছিলাম। আমাদের যুব অধিকার যে একটা ইউনিট, আমাদের বিশাল বড় একটা ইউনিট, এটা সভাপতি, সাধারণ সম্পাদক তারা এখানে থাকতো। এরপরে আমি নিজে, আবু হানিফ আমাদের উচ্চতর পরিষদ সদস্য, তারপর আব্দুল জাহের নোয়াখালীর, সেও আমাদের সারা দেশ থেকে কোটা আন্দোলনের সে আহ্বায়ক ছিল তখন। আব্দুল জাহের, শহীদুল ইসলাম ফাহিম, সে হাদিজানিস বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলনের আহ্বায়ক ছিল, এবং মশিউর। আমরা এই জায়গায় মূল লিডিংয়ে যারা ছিল আমরা এখানে ছিলাম, এবং আন্দোলনে আমরা অনেক কিছু করেছি এখানে। অনেকেই বলে যে, অনেস্টলি আমি বলি, আমি এখানে ছাত্রদলের রাকিব ভাইয়ের সাথে একদিন মানে গুলি চলতেছে পুলিশের, পরে আমরা দৌড় দিয়ে গিয়ে একটা গলিতে পড়ছি। পড়ার পরে আমি দেখি আমার পাশে রাকিব ভাই পড়ে আছে, ছাত্রদলের প্রেসিডেন্ট। হ্যাঁ, তখন তো রাকিব ভাই আমরা তো আগে থেকেই মানে পরিচিত, তখন রাকিব ভাইয়ের সাথে আলোচনা করছি অনেকক্ষণ। এখানে নেতাকর্মীরা, শিবিরের কয়েকজনের সাথেও দেখা হয়েছে, যদিও আমি তাদের সাথে আগে থেকে পরিচয় ছিল না, কিন্তু তারা পরিচয় দিয়েছে যে আমি শিবিরের। পরে এখানে মোটামুটি একটা কম্বিনেশন করে পুরো আন্দোলনটা এই জায়গাটায় আমরা আন্দোলনটা করেছি। এবং আমি যদি বলি যে এখানে যে দৃশ্য আমি দেখেছি, এটা আসলে মানে এখানে একটা সালমান হসপিটাল ছিল। কোন জায়গায়? এইটা হচ্ছে শনির আখড়া থেকে কুতুবখালী, এটার মাঝখানে সালমান একটা হসপিটাল। এখানে যখন মানে একদম ম্যাসাকার অবস্থা হয় যে দিনগুলোতে, জুলাইয়ের যে দিনগুলোতে, এখানে অন্তত পক্ষে 50-60টা লাশ পড়ে হাসপাতালে। হ্যাঁ, এই হসপিটালে কিভাবে যারাই গুলিবিদ্ধ হচ্ছে এই মানুষগুলোকে মানে ওই যে ভ্যান করে এখানে নিয়ে আসা হচ্ছে, রিক্সা এবং ভ্যান করে। এখন একটা হসপিটাল এখানে
তো একটা হসপিটালে এত লোকের চিকিৎসা কি একসাথে আসলে সম্ভব? এবং মানুষগুলো মানে পুলিশ কি করছে, যখন গুলি চালাইছে মানে একাধারে গুলি চালাইছে, 20 মিনিট বা আধা ঘন্টা একাধারে গুলি চালাইছে। তো আহত যারা হয়েছে এই সময়টাতে আহত হয়েছে, তখন এখানে নিয়ে আসছে। আমি নিজে এই ফ্লোরে একদম এরকম মানুষ, গুলিবিদ্ধ মানুষ সালমান হসপিটালে এরকম ফালায় রাখছে, মানুষ এরকম মৃত্যু যন্ত্রণায় মানুষ দাফড়াচ্ছে, এবং সেখানে আমি দাঁড়ায় আছি। আমি কিন্তু রক্ত দেখে খুব সহজে সহ্য করতে পারি না, কিন্তু সেদিন আমি দেখলাম সেখানে যে মানুষ পড়ে আছে, এখন কি করব? তখন ডাক্তার নার্স কয়েকজন, খুব বেশি না, একটা খুব বেশি বড় ইয়া না, ক্লিনিকের মতো আর কি এরকম। পরে এদের যে ব্যান্ডেজ ছিল এবং তুলা ছিল, তো এই তুলাটা কি করছি এবং এরকম হাতে নিছি, নেওয়ার পরে যে ব্যান্ডেজ দিয়ে এরকম নিজেরাই, যে কজন ছিল 5-7 জন, মানে বাহিরে একটা গ্রুপ আছে 10-12 জনের, ওরা শুধু লাশগুলা মানে মানুষ মানে জীবিত মানুষ ভিতরে দিচ্ছে, আর যেখানে গুলিবিদ্ধ হয়েছে জাস্ট এই জায়গায় এই যে রক্তটা আটকানোর জন্য আমরা নিজেরাই, মানে নার্সরা এটা করতে পারতেছে না, মানে জায়গা ইয়া কম, তাদের লোকবলও কম, তখন আমরা নিজেরাও অনেক সময় এই ডাক্তারির কাজ করছি। মানে এই জায়গায় অনেকের এই জায়গায় গুলি, এই জায়গায় গুলি, এই জায়গায় গুলি, মাথা চলে গেছে, মানে কি যে একটা নিদারুণ দৃশ্য। এবং এই যে ফ্লোরটা আমরা অনেক সময় বালি পরিষ্কার করে তারপরে এরকম কাটা একটু জায়গা থাকে এটাতে পানি বা বালি বের করি বাহিরে, এই জায়গাটা দিয়ে রক্তের স্রোত যাচ্ছে, একদম রক্তের স্রোত যাচ্ছে, রাস্তায় গিয়ে পড়তেছে, মেইন রোডের যে গলি আছে এই গলির ভিতরে গিয়ে পড়তেছে সালমান হসপিটাল থেকে। আর হসপিটাল কর্তৃপক্ষ খুব আন্তরিকতা দেখেছে, আমি অনেস্টলি বলি। কয় তারিখের দিকে এটা হচ্ছে যখন আবু সাইদের হত্যার পর, খুব সম্ভবত 17 জুলাই বা 18 জুলাই, এই সময়টাতে এই জায়গাটায় একটা ব্যাপকভাবে ম্যাসাকার হয়। এবং পরে তো আগস্টের দিকে তো আরো ব্যাপক হয়েছে, ওই হামলাতেও আমি ছিলাম, ওইখানে যখন হামলা হয় ওইটাও ছিলাম। তো আমি এই দৃশ্যপটটা জাস্ট আমার মনে আছে যে আমি নিজে দাঁড়িয়ে থেকে, আমি শুধু আমি না, আরো যারা ছিল সবাই হেল্পফুল ছিল, সকল মানে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমরা এই মানুষগুলোকে বাঁচানোর চেষ্টা করেছি। এবং এই মানুষগুলোকে যখন ঢাকা মেডিকেলে নিয়ে আসা হতো, অনেক ক্ষেত্রে এই যাত্রাবাড়ি থানার সামনে নামিয়ে সিএনজি থেকে আবার গুলি করা হয়েছে, এরকম কথা, আহত লোকগুলোকে। এই ধরনের সাউন্ডও আমার কাছে আসছে, অনেকে এসে বলছে যে ভাই এইখানে নিয়ে গেছে, এখানে আবার গুলি করে দিচ্ছে, মানে একদম স্পট ডেড। পরে যেটা হলো 5ই আগস্ট যাত্রাবাড়ির সর্বশেষ যেদিন ঘটনা, আমরা তো মানে কন্টিনিউ আন্দোলন করেই যাচ্ছি এই জায়গায়। আর সবচেয়ে সুবিধা ছিল আমি এই কোটা আন্দোলনের আহ্বায়ক ছিলাম, রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছে বিভিন্ন ছাত্র সংগঠনের, যেমন আমি শিবিরের অনেককে চিনতাম না, বাট ওরা আমাকে চিনতো, আইসা পরিচয় দিচ্ছে যে ভাই আমি অমুক, ভাই কি করতে পারি, কিভাবে কি করা, চলেন এটা করি বা ওইটা করি। তখন একটা মানে আন্তরিকতা আমাদের ভিতরে, ছাত্রদলের যারা ছিল, ছাত্রদলের অধিকাংশই পরিচিত ছিল, যার কারণে ক্যাম্পাসে যারা ছিল এদের সাথে ক্যাম্পাসের যে দলেরই হোক মোটামুটি একটা পরিচয় ছিল আমাদের। তো আমরা এই কাজটা ওইখানে খুব ভালোভাবে এই আন্দোলনটাকে, মানে ঢাকায় কি হচ্ছে না হচ্ছে এটা আমাদের দেখার বিষয় না, কিন্তু যাত্রাবাড়ি কোনোভাবে দখল হইতে দিব না, এটা আমরা ধরে রাখবো। এটা একটা মেইন রোড, চট্টগ্রাম, ঢাকা চট্টগ্রাম, এই রোডটা আমরা ধরে রাখবো, এটা ছিল আমাদের টার্গেট মূলত। এবং আমরা এই কাজটা করেছি। 5ই আগস্ট যে ঘটনাটা ঘটছে, খুব সম্ভবত যে সেনাপ্রধান ভাষণ দিবেন, তো 1 ঘন্টা পিছিয়ে গেল ভাষণ ওনার। তো আমরা মানে স্থির করলাম, আমার সাদা পাঞ্জাবি পরা অবস্থায় ছিল, যে আমরা স্থির করলাম যে আমরা শাহবাগে মুভ করব। তো আমার যে যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জুর মুর্শেদ মামুন, তাকে ফোন দিলাম যে আপনারা কোথায়। তো ওরা বললো যে ভাই আমাদেরকে সেনাবাহিনী সেভ এক্সিট দিয়েছে, আমরা একটা গ্রুপ এখান থেকে বের হয়ে গেছি, লক্ষাধিক মানুষ আমাদের পিছনে, লক্ষাধিক মানুষ। তো বিষয়টা হলো যে ওই পরিচিত রাজনীতিবিদ হইলে সবাই পিছনে এসে দাঁড়ায়, এটাই কিন্তু একটা রাজনৈতিক ট্র্যাডিশন। যারা আছে মানে ছাত্র শিবিরের সভাপতি যদি এক জায়গায় দাঁড়ায়, মানুষ তার পিছনে গিয়ে দাঁড়াবে এবং তাকে সামনে দিয়েই তারা আগাবে। তখন মানুষ জিজ্ঞেস করলো যে মামুন ভাই তাহলে কি আমরা যেতে পারি? আমি বললাম যে হ্যাঁ চলেন, যাওয়া যায়। আপনার সোশ্যাল মিডিয়ায় এবং সব জায়গায় যে গুলির যে এই যে মানুষ একদম ধরে ধরে যে গুলি করে মারতেছে যাত্রাবাড়িতে, যেটা এই স্পটে আমি ছিলাম। যখন আমি লোকগুলোকে নিয়ে যাই তখন পুলিশ আসলে মানুষ উত্তেজিত হয়ে কোনোভাবে পুলিশকে মানে আর মানে রাস্তায় দেখতে চাচ্ছে না, যাতে পুলিশ থানার ভিতরে চলে যায়। তখন মানুষ থানার সামনে অবস্থান নেয়। আমি অনেককে বোঝানোর চেষ্টা করি যে চলেন আমরা শাহবাগে মুভ করি, এখানে না থাকি, কিন্তু আসলে কেউ কারো কথা শুনতেছিল না, এইরকম সিচুয়েশন ছিল। হিউজ ক্রাউডে আসলে এটা করা যায় না, আমি কমান্ড দিলেও শুনবে না, সবাই তো আর আমার পরিচিত না। তারপর সেখানে
পুলিশ এক প্রকার যাত্রাবাড়ি থানা থেকে বের হয়ে মানে ব্যাপকভাবে গুলি চালায়। আমি কিন্তু এই গুলির মাঝখানে পড়ে গেছি। তারপর আমি হামাগুড়ি দিয়ে আমি গিয়ে মাছের একটা আড়তের ভিতরে ঢুকি। আমি তো যখন গুলি শুরু হয়েছে আমি আর কোনো কিছু চিন্তা করি না, আমি সাথে সাথে শুয়ে গেছি। কারণ গুলি তো আর মানে সরাসরি এতে করবে না, নিচে করবে না, গুলি করলে উপরে করবে। তো আমি সাথে সাথে শুয়ে গেছি। শুয়ে তারপর হামাগুড়ি দিয়ে দিয়ে আমি একটা মাছের আড়তের ভিতরে এসে ঢুকি। এখানেও গুলি মানে মাছের আড়তের ভিতরে এসেও সেখানে গুলি চালায়। এবং যে হত্যাকাণ্ডটা মানে 5ই আগস্ট যাত্রাবাড়ি হয়েছে, এই হত্যাকাণ্ড মানে আমি ভিতর থেকে দেখতেছি যে একদম ধরে ধরে মারতেছে, একদম ধরে ধরে গুলি করতেছে। আমরা তো মাছের আড়তে, হ্যাঁ মাছের আড়তের ভিতর থেকে আমি দেখতেছি যে বাইরে একদম ধরে ধরে মারতেছে। কারণ থানাটার অপোজিটেই হচ্ছে মাছের আড়ত, থানাটার অপোজিটেই একদম একদম মানে সোজা একদম। তো আমি আড়তের ভিতরে, তারপর এখান থেকে দৌড়ায় আমরা বের হইলাম। আমার পুরো গায়ে এবং এখান থেকে এটা হচ্ছে এগুলাতে ব্লিডিং হচ্ছিল, ওই যে পিচ রাস্তা দিয়ে যাচ্ছি, ব্লিডিং হচ্ছিল পায়ে এখানে। তারপর এগুলো ধুইলাম নিজেই অসুস্থ অবস্থায়। তারপর এখান থেকে ওই ভিতর দিয়ে বের হয়ে তারপর শাহবাগে আসি। তো শাহবাগে আসার পর তো এই যে মানে একটা মানে উল্লাস, শেখ হাসিনা পালাইছে, তারপর গণভবনে যাই, সব জায়গায় আমি আপনি তো যাত্রাবাড়ির পুরো দৃশ্যটা আমি একদম পুরো A to Z সবটাই আমার নখদর্পণে। আপনার নখদর্পণে ছিল, আপনি সচক্ষে দেখেছেন এবং সেখানে ছিলেন। আপনি কি শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছিলেন এই ব্যাপারে? না, আমি সাক্ষ্য দেই নাই, আমি সাক্ষ্য দেই নাই। যোগাযোগ করেছিল কিন্তু আমি সাক্ষ্য দেই নাই। সাক্ষ্য করতে আমাকে বলা হয় না এরকম স্পেসিফিকভাবে যে আপনি সাক্ষ্য দেন, কিন্তু আমি এখানকার একজন প্রত্যক্ষদর্শী ছিলাম। আচ্ছা, সারা দেশে গণ অধিকার পরিষদের কি পরিমাণ নেতা কর্মী এই আন্দোলনে শহীদ অথবা আহত হয়েছিল? আমাদের, আমি যদি আপনাকে অনেস্টলি বলি, আপনি এখন এনসিপির যারা নেতৃত্বে আছে তাদের কাছে জিজ্ঞেস করবেন, বা ছাত্র দলের যারা আছে, ছাত্র শিবিরের, সারা দেশে যে আন্দোলনটা সুসংগঠিত হয়েছে, যারা সমন্বয়ক কিংবা সহ সমন্বয়ক, এরা অধিকাংশই গণ অধিকার এবং ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মী তখনকার সময়ে। বৈষম্য বিরোধী, হ্যাঁ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা যেটা সংগঠিত হয়েছে, যারা বৈষম্য বিরোধীর সমন্বয়ক সহ সমন্বয়ক ছিল বিভিন্ন জেলায়, আরো ছিল তাদের পাশে, কিন্তু বড় অংশটা ছিল ছাত্র অধিকার পরিষদের এবং লিডিং পজিশনে ছিল এরা ছাত্র অধিকারের। কারণ এরা ট্রেন আপ, এই আন্দোলনে এরা ট্রেন আপ, এই আন্দোলন তো এরা দীর্ঘদিন যাবৎ করে আসতেছে। কারণ আন্দোলনের শুরুর দিকে ছাত্রদল ছাত্র শিবির পরিচয়ে এখানে এসে সমন্বয়ক হওয়ার কোনো সুযোগ ছিল না। আমরা রাজনৈতিক দল গঠন করার পরেও, গণ অধিকার করার পরেও আমাদের কিন্তু একটা লিবারেল ভাইব ছিল সবসময়, যে কোনো আন্দোলনে আমরা সহজে এঙ্গেজ হইতে পারতাম। তো আমাদের 11 জন কিন্তু আন্দোলনে শহীদ হয়েছে, 11 জন শহীদ হয়েছে। এবং সারা দেশে আপনি একদম তালিকা করে এখন যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, আমাদের থেকে তারা আগে ছাত্র অধিকার পরিষদের নেতৃত্বেই আন্দোলনে নামছে, পরে অনেকেই মনে করছে যে না আমি বৈষম্য বিরোধী আন্দোলনে আসছি, আমি বৈষম্যের সাথে থাকবো, ওইখানে অনেকেই গেছে। এরকম হয়েছে একটা জায়গায় কিন্তু মোহন ভাই আপনারা কিছুটা ফ্যাসিলিটেড, সেটা হচ্ছে যখন আমরা দেখলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে যখন বিভিন্ন জায়গায় চাঁদাবাজি বা এ ধরনের অপকর্মের খবরগুলো আসছে, সেই দোষগুলো বা সেই দায়গুলো কিন্তু আলটিমেটলি এনসিপির উপরে গিয়ে পড়েছে, বা এনসিপি অথবা এখন যারা জাতীয় ছাত্র শক্তি এদের উপরে পড়েছে। সেই জায়গায় আপনি যেমনটা বললেন যে অধিকাংশ ছাত্র নেতৃত্ব বা সমন্বয়ক সহ সমন্বয়ক ছিল গণ অধিকার পরিষদ বা ছাত্র অধিকার পরিষদের, সেই জায়গায় কিন্তু সেই দায়টা আপনাদের উপরে তেমন একটা পড়ে নাই। না, কেন পড়ে নাই? কারণটা হচ্ছে আপনি যখন আমার সংগঠন থেকে আরেকটা সংগঠনকে মনে করতেছেন, ওন করতেছেন এবং সেটাতে চলে গিয়েছেন, আপনি যেদিন থেকে চলে গেছেন ওই বৈষম্য বিরোধীতে, বা আপনি আর ব্যাক করবেন না, এর পরবর্তী মানে আপনার সকল কার্যক্রমের তো দায়ভার আমি নিব না, এক। এবং আমরা 5ই আগস্টের পরে আমরা আগেও আমাদের নেতাকর্মীদেরকে স্ট্রিক্টলি বলে দিয়েছি, আমি বিশেষ করে আমি এবং নূর রাশেদ, আমরা স্ট্রিক্টলি বলে দিয়েছি যে একজন মানুষকেও হয়রানি করা যাবে না, এক। 2 নাম্বার হচ্ছে কেউ যদি কোথাও ছাদাবাজি টেন্ডারবাজি করার চেষ্টা করো, সেটার দায় সংগঠন নেবে না, তুমি যেই হোক, সেটা যদি আমি নিজেও হই তাহলে সংগঠন এটা দায় নেবে না। এবং আমরা এইভাবেই মনিটরিং করেছি, কারণ আমাদের সংগঠনটা ছোট না, কিন্তু 64 জেলায় আমাদের কমিটি আছে, গণর কমিটি আছে প্রত্যেকটা জেলায়, ছাত্র অধিকারের কমিটি আছে, গণ অধিকারের কমিটি আছে, যুব অধিকারের কমিটি আছে, শ্রমিক অধিকারের কমিটি আছে, প্রত্যেকটা জেলায় আমাদের একদম উপজেলাগুলোতে কমিটি আছে। এক ব্যক্তি একাধিক কমিটিতে আছে না, কম, এই সংখ্যাটা অনেক কম। এটা অনেক ক্ষেত্রে যেরকম হয়েছে, আমরা যেমন গণ অধিকারের যে আমাদের সেন্ট্রাল কমিটি,
অনেক ক্ষেত্রে একটু কাজের সুবিধার কারণে যে জেলার আহ্বায়ক সে আবার সেন্ট্রালের সদস্য হিসেবে রেখেছি, আচ্ছা। এরকম হয়েছে। কিন্তু এছাড়া মানে এটার কোনো সুযোগ নেই। তো এই জায়গাগুলোতে যখন আমরা আমরা তো বুঝতে পারছি যে মানুষের আসলে, আমি শুরু থেকেই যদি বলি 18 কোটা আন্দোলনটা শুধুমাত্র একটা বৈষম্য বিরোধী আন্দোলন এরকম না, দেশে যে বিদ্যমান যে ট্র্যাডিশন, দুর্নীতি, অনিয়ম, চাঁদাবাজি, এগুলো কিন্তু ছাত্রলীগের বিপক্ষে যে আমরা আস্তে আস্তে যে আমাদের জনপ্রিয়তা জনপ্রিয় হয়েছি আমরা, এটার কারণ কি? ছাত্রলীগের চাঁদাবাজি যেখানেই আমরা দেখছি, আমরা কিন্তু ব্যাপকভাবে এটাকে প্রচার করেছি এবং মানুষের সামনে তুলে ধরেছি। এখন এই কাজ দুই যে আবার আমিই করি, আমি বলতেছি আপনি যে কাজটা করলেন অন্যায়, আবার সেই কাজটা আমি করলাম, তাহলে আমি আপনাকে যে বললাম এটা অন্যায়, তাহলে এটার তো কোনো রাইট থাকলো না। রাইট। তাহলে এটার লেভেলটা কি? আমি নিজেই যদি বলি যে আমি অনেস্ট, আবার দেখা গেল যে আমি আবার চুরি করি, তাহলে তো এটা হলো না। এক মুখে তো দুই কথা, আসলে এটা মানায় না। সেই জায়গা থেকে আমরা আমাদের নেতা কর্মীদেরকে যতটুকু পেরেছি, ভুল কিন্তু প্রত্যেকটা সংগঠনই থাকবে মানুষের কিন্তু সংগঠন আপনি যেহেতু- অনেস্টলি আপনাকে বলতে হবে, স্বীকার করতে হবে যে ছাত্র অধিকার পরিষদ যেভাবে সুযোগ ছিল তাদের, এবং যারা আপনি দেখেন এখন আসিফ কিংবা আক্তার, নাহিদ, এরা তো এদের সাবেক সহকর্মী যারা ছাত্র অধিকার পরিষদ করতেছে, এরা একসাথেই তো পলিটিক্স করছে। এদের চেয়ে আমরা একটু সিনিয়র, এই জন্য আমরা গণ অধিকারে চলে আসছি। কিন্তু এদের লেভেলটা যারা আছে, তাহলে ওরা ইচ্ছা করলে এদের সাথে তো ছবি, ভিডিও, সারাদিন কথাবার্তা, এরা চাইলে আমাদের ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা এগুলোকে ব্যবহার করে বিভিন্ন জায়গায় অনিয়ম করতে পারতো, কিন্তু সেটি কিন্তু আমাদের নেতাকর্মীরা করে নাই। কারণ আমরা এটা বলেই দিয়েছি স্ট্রিক্টলি যে এই কাজ করা যাবে না, এটার দায় আমরা নিব না। আর মানুষের এক্সপেকটেশন আমাদের প্রতি অন্যরকম। আমরা যে পরিবর্তনের রাজনীতির কথা বলি, এটা যদি এখন মানুষ যদি বলে যে তুমি পরিবর্তনের রাজনীতি কথা বলো, আবার তুমি নিজেই টেন্ডারবাজি করো, চাঁদাবাজি করো, এটা খুব অন্যায়। যেমন আপনি সিলেটের যে আপনার পাথরকুয়ারির যে ঘটনা, আপনি সকল সংগঠনের নাম এসেছে, কিন্তু গণ অধিকার পরিষদের নাম আসে নাই, এবং ওখানে আপনাদের লোকজন নাই আছে, এবং তারা আমাদের কাছে এসেছিল। আমি আজকে এখানে বলে গেলাম, আমাদের কাছে এসেছিল, আমরা স্ট্রিক্টলি বলে দিয়েছি এই সকল কাজে এঙ্গেজ হওয়া যাবে না। মানে এঙ্গেজ হওয়ার অনুমতি নেওয়ার জন্য এসেছিল না, তারা আমাদের কাছে বলছিল যে এটা উপদেষ্টার কাছে বলে আমাদেরকে অনুমতি নিয়ে দেন। অন্যরাও বিএনপি লোকজন আসছিল, মানে ভাগ নেওয়ার জন্য আসছিল, কিন্তু আমরা স্ট্রিক্টলি বলে দিছি যে অন্যরা কে কি করো এটা আমাদের দেখার বিষয় না, কিন্তু আমাদের কেউ এটাতে এঙ্গেজ হইতে পারবে না। যে এঙ্গেজ হইবা তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এবং আমরা সংবাদ সম্মেলন ডেকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। আচ্ছা, কারণটা হচ্ছে কি, আমরা এই প্রতিকূল সময়ে রাজনীতি করা কিন্তু বেশ কঠিন। আমরা যে সময়টাতে রাজনৈতিক দল করেছি, অনেকেই ভাবতে পারে যে অনেকেই কিন্তু সোশ্যাল মিডিয়ায় বলে যে আমার আক্ষেপ হয় মাঝে মাঝে, বলতেছে একটা গ্রামের মেম্বার হয়ে দেখান। আচ্ছা, আরে ভাই, আমি গ্রামের মেম্বার হয়ে দেখাবো কি? আমি যে কাজ করেছি এটা তো প্রেসিডেন্ট হওয়ার মতো কাজ করেছি। আমি যে পরিবর্তন তোমাকে এনে দিলাম দেশে, আমার গ্রামের মেম্বার হওয়ার তুমি চিন্তা করো কেন? এক, সেকেন্ডলি হচ্ছে আপনি একটা বিষয় খুব ভালোভাবে খেয়াল করেছেন, 5 আগস্টের পূর্বে এই বাংলাদেশে আওয়ামী লীগের বাইরে কেউ রাজনৈতিক সংগঠন করবে বা জেলাগুলোতে কমিটি করবে, রাজনৈতিক কার্যক্রম চালাবে, এই সুযোগ কি আসলে ছিল? যেখানে আমার জেলাতে আমি নিজে বলি, বিএনপির নেতা কর্মীরা এই যে 28 অক্টোবরের আগে কিংবা পরে 10 জন 12 জনে মিলে একটা মিছিল করছে একটা জেলায়, কেউ বের হইতে পারে নাই। সেখানে আমাকে যদি আপনি বলেন যে হ্যাঁ আপনার তো হাজার হাজার নেতাকর্মী নাই, না থাকাটাই স্বাভাবিক। জিয়াউর রহমান যেভাবে উনি ক্ষমতায় আসার পরে কিন্তু উনি পার্টি রিফর্ম করেছেন, এটা কিন্তু একটা প্রতিকূল না, আমি বলবো অনুকূল পরিবেশে পলিটিক্যাল পার্টি তৈরি করেছেন। আজকে এনসিপি 5 আগস্টের পরে তাদের একটা পার্টি রিফর্ম করেছেন, এটাও কিন্তু অনুকূল পরিবেশ, প্রতিকূল না। আপনি যখন বিরোধী দলদের থেকে নতুন করে বাংলাদেশের ইতিহাসে এরশাদ পার্টি করেছে, ক্ষমতা দখল করার পরে করেছে। আওয়ামী লীগের যে উত্থান 71-এর পরে দেশ স্বাধীন করে নিয়ে আসছে, আওয়ামী লীগ ছাড়া আর কোনো পার্টি নাই বাংলাদেশে। যে পার্টিগুলো বড় আকারে এখন ধারণ করছে আপনি দেখেন, যেমন জামাত ইসলাম প্রতিকূল অবস্থায় রাজনীতি করে আসছে, এই জন্য জামাত ইসলামের গ্রোথটা কম। জামাত যদি কখনো ক্ষমতায় আসতো, যে ক্ষমতায় থেকে জামাত ইসলাম রাজনৈতিক দল গঠন করেছে, তাহলে জামাত ইসলামের গ্রোথ এরকম আওয়ামী লীগ বিএনপির মতো হইতো। আমাদের গ্রোথটা কেন হয় নাই? কারণ আমরা আওয়ামী লীগের সময়, শেখ হাসিনার সময় আমরা রাজনৈতিক দল গঠন করেছি। কে ভাই আসবে তোমার রাজনীতি করার জন্য রিস্ক নিয়ে?
আসলেই জেল, আসলেই তুমি গ্রেপ্তার, আসলেই তোমার বাড়িতে হামলা, তুমি রাজনীতি করলে। সবাই সোশ্যাল মিডিয়ায় বাহাবা দিছে, কিন্তু আসলে রাজনীতি করার লোক সংখ্যা খুব কম ছিল। আর কারা আমাদেরকে সাপোর্ট দিয়েছে? আমরা বিরোধী জোটে যারা ছিলাম, আজকে যারা বিএনপি, আজকে যারা জামাত ইসলাম, এরাই আমাদের এক সময় সহযোদ্ধা। এটা তো আপনার বুঝতে হবে। এই আন্দোলনের প্রেক্ষাপট কিভাবে তৈরি হলো বা এই গণ অভ্যুত্থান কিভাবে হলো, এই যে একটা হারমোনি প্রত্যেকের ভিতরে, আজকে জামাত ইসলাম বা বিএনপি একে অপরের নির্বাচনের কারণে একে অপরের প্রতিদ্বন্দ্বী। 5ই আগস্টের পূর্বে কি এটা ছিল? ছিল না। কারণ আমাদেরকে সাপোর্ট কারা দিয়েছে? কারণ ওরা দেখেছে যে এই ছেলেগুলোকে সামনে দিলেই আন্দোলন সাকসেস, এদেরকে আমরা সামনে দিই। এবং এদের আমরা যে আন্দোলনটা করেছি, আমার সবচেয়ে ভালো লাগার যে বিষয়, আমরা যে আন্দোলনে হাত দিয়েছি সফল হয়েছি। কোটা আন্দোলন করলাম, সফল। আবরার ফাহাদের হত্যাকাণ্ড, সফল। নুসরাত হত্যাকাণ্ডের আন্দোলন করলাম, সফল। তারপর কৃষকদের দানের মূল্য পাচ্ছিল না, ন্যায্য মূল্য পাচ্ছিল না, আমরা সেটা নিয়ে আন্দোলন করলাম, সফল। এবং সবচেয়ে মজার যে বিষয় ছিল, ইন্টারন্যাশনাল মিডিয়া থেকে শুরু করে বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়াগুলো আমাদের প্রত্যেকটা আন্দোলনে সুন্দরভাবে কাভারেজ দিত একটা কারণেই, কারণ মানুষের একটা বিশ্বাস তৈরি হয়েছে আমাদের উপর। আমরা যেটাই মানুষ মনে করছে যে আমরা একটা দাবি তুলেছি মানে এটা ন্যায্য, এবং এটার প্রতি মানুষের সমর্থন ছিল। তখন আওয়ামী লীগের একটা গুজব সেল ছিল, বা ফেসবুকে আমাদের বিপক্ষে কমেন্টস টমেন্টস করতো, কিন্তু ওইগুলার কাউন্টারে সাধারণ মানুষ থেকে শুরু করে বিরোধী যত দলের লোক ছিল সবাই কিন্তু সেই কাজগুলো আমাদের পক্ষ হয়ে করেছে, এবং আমরা সামনে থেকে নেতৃত্ব দিয়েছি। গণ অধিকার পরিষদ একটি রাজনৈতিক দল গঠন করেছি, তারপর আমাদের অঙ্গ সংগঠন তৈরি করেছি, এবং 24 সালে এসে আমাদের নেতাকর্মীরা, শুধু আমাদের না, আমি বলবো যে এটা সকলের সম্মিলিত একটা আন্দোলন, সেই আন্দোলনে এসে আমরা কিন্তু এই 5ই আগস্ট পেলাম, গণ অভ্যুত্থান হলো, শেখ হাসিনার পলায়ন হলো। কিন্তু এই পুরো প্রেক্ষাপটের পিছনে প্রথম যে রিস্কটা এবং কেরিয়ার ধ্বংসের, আমার পরিবার ধ্বংসের যে রিস্কটা, সেটা কিন্তু আমি নেই। আমি সেদিন আহ্বায়কের দায়িত্ব না নিলে হয়তো বাংলাদেশে এই প্রেক্ষাপট তৈরি হতো না। এটা আল্লাহ পাকের একটা রহমত, যে আমার যে বিশ্ববিদ্যালয়ে যে আগে থেকেই যে ক্লিন ইমেজ এবং জনপ্রিয়তাটা ছিল, আল্লাহ পাক এই দায়িত্বটা আমার উপরেই ইচ্ছাকৃতভাবে দিয়েছেন। নয়তো গ্রাম থেকে এসে আমি এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফুটবল টিমের ক্যাপ্টেন হব, ভলিবল টিমের ক্যাপ্টেন হব, পরবর্তী সময়ে আবার এত বৃহৎ একটা আন্দোলনের প্রধান হয়ে আমি নেতৃত্ব দিব, এটা কিন্তু আল্লাহর ইশারা ছাড়া কোনোভাবে আসলে পসিবল না। এবং আল্লাহর এটা নির্ধারিতই ছিল আমার ভাগ্যে এরকম, যে আমাকে দিয়ে আল্লাহ পাক এই কাজটি করাবেন, এবং সেই কাজের মাধ্যমে 18 কোটা আন্দোলন, 24 কোটা আন্দোলন, শেখ হাসিনার পতন, এটা আল্লাহ এইভাবেই নির্ধারণ করে রেখেছিলেন। কারণ রাজনৈতিক কোনো দলের ব্যানারে কোনোভাবেই কোনো আন্দোলন সফল হচ্ছিল না, এবং সেটি জামাত ইসলামী বলেন, বিএনপি বলেন, কারো কোনো ব্যানারে আন্দোলন করে আসলে সফলতা পাওয়া পসিবল ছিল না। এই জন্য নিরপেক্ষ একটি ব্যানারের মাধ্যমে সেটি করা হয়েছে। মামুন ভাই, আপনি যে দলটি করছেন, গণ অধিকার পরিষদ, আপনাদের দল আর কি, আপনারা এটি ফর্ম করেছেন, আমরা বিভিন্ন সময় দেখেছি যে দলটিতে মানে খুব একটা ভাঙন বা একটা পাল্টাপাল্টি অভিযোগ, এই কখনো রাশেদ ভাই হচ্ছে নূর ভাইয়ের বিপক্ষে, আবার নূর ভাই রাশেদ ভাইয়ের পক্ষে, স্ট্যাটাস পাল্টে স্ট্যাটাস, আবার একই নামে 2টা দল দেখলাম। এই যে আবার এই মুহূর্তে আপনারা আবার সবাই একীভূত হয়ে কাজ করছেন, আমরা একটু জানতে চাই যে জনাব ডক্টর রেজা কিবরিয়ার কি হাল, উনি আসলে কোথায় আছেন, বা আপনাদের সাথে যোগাযোগ আছে কিনা? আমাদের সাথে ওনার যোগাযোগ নেই। আমাদের আসলে ওনাকে আমরা একদম মানে একটা পলিটিক্যাল পার্টি করেছি, আমাদের সবার বয়স অ্যাভারেজ, নূর, আমি, রাশেদ বা ফারুক, বা আমরা যারা মূল স্ট্রিমে ছিলাম, বা অন্যান্য যারা ছিল, আমাদের সবারই বয়স কিন্তু অ্যাভারেজ একই রকম, হয়তো 19-20, কারো বয়স দেখা যাচ্ছে 28, কারো বয়স 29, এরকম। তো আমাদের ইন্টেনশন ছিল এরকম যে রাজনীতি যদি করতে হয় তাহলে সিনিয়র মানুষদেরকে আনতে হবে, এনে যদি একটা পলিটিক্যাল পার্টি আমাদের করতে হয়। পলিটিক্যাল পার্টি মানে সকল শ্রেণী পেশার মানুষের এঙ্গেজমেন্টই হচ্ছে একটা পলিটিক্যাল পার্টি। শুধুমাত্র ইয়ংদেরকে নিয়ে পলিটিক্যাল পার্টি, এটা আসলে মানুষের কাছে অ্যাকসেপ্টেবল হবে না। তো সেই জায়গা থেকে আমাদের চিন্তা ছিল যে ওনার বাবা যেহেতু আগে থেকে একজন পলিটিশিয়ান ছিলেন, আর রেজা কিবরিয়া একজন অক্সফোর্ড ডিগ্রিধারী, তো ওনাকে আমরা মানে সামনে দিয়ে আমরা পলিটিক্যাল পার্টি করলাম, উনিও একটু থাকলো। কিন্তু আসলে বাংলাদেশের যে পলিটিক্যাল প্র্যাকটিস এবং এখানে যে শ্রমটা আপনার দিতে হয়, আপনি ইউরোপের রাজনীতির সাথে বাংলাদেশের রাজনীতি মিলাতে পারবেন না। ওইখানে প্রত্যেকটা নাগরিক সচেতন,
আপনার সারাদিন ক্যাম্পেইন করে টাকার অফার দিয়ে বা আন্দোলন সংগ্রাম করে এত কিছু করতে হয় না। প্রত্যেকটা মানুষ সচেতন। তো রেজা কিবরিয়া ভাইয়ের সাথে আমাদের দ্বন্দ্বের যে জায়গাটা ছিল, উনি আসলে মাঠের রাজনীতিতে অনেকটা অনভিজ্ঞ ছিলেন। এই জায়গাটায় আমাদের একটা গ্যাপ তৈরি হয়। হ্যাঁ, অনেক ক্ষেত্রে আন্দোলন সংগ্রাম মিছিল, আমাদের পার্টিটার জন্মই তো বিপ্লব থেকে, মানে বিপ্লবী একটা চরিত্র আমাদের পার্টির ভিতরে। সেই জায়গা থেকে এখন প্রতিনিয়ত আমাদের দেখা যাচ্ছে যে এমনও সময় গেছে যে টানা 7 দিন আমরা রাজপথে ছিলাম, টানা 7 দিন, 10 দিন, 20 দিন, প্রতিদিন। যেমন আপনার এই যে আপনার কি বলে 28শে অক্টোবর 2023 সালের পরে আমার মনে আছে একদম টানা 2 মাস আন্দোলন করেছিলাম আমরা, টানা প্রতিদিন। কিন্তু আপনারা তখন রেজা কিবরিয়ার মতো তাহলে এমন একজন অনভিজ্ঞ না, এটা আমাদের একটা ভুল ছিল, এটা আমরা স্বীকার করছি। আর রাজনীতিতে ভুল স্বীকার করাটা আসলে আমি মনে করি এটা একটা বিউটি, রাজনীতির একটা বিউটি। আর একটা বিষয় হচ্ছে যে আপনারা যে ভুলটা করেছেন, মানে প্রথমত হচ্ছে আপনাদের দলে তখন কোনো অভিজ্ঞ লোক ছিল না, বা আপনারা চেয়েছেন একজন সিনিয়র পারসনকে মূল দায়িত্ব দিতে। এই একই ভুলটা কি এনসিপি এই মুহূর্তে করছে না? এটা আমি ওদের ভিতরে কি হচ্ছে না হচ্ছে আমি এটা আসলে অবগত নই। তবে আমরা তখন না, ওরা তো আমরা দেখতেই পাচ্ছি যে আসলে ওদের দলেও না, সিনিয়র মানুষ আনাতে ভুল না, আমি এটা আপনাকে বলে দিই, সিনিয়র মানুষ আনাতে ভুল না। কিন্তু বিষয়টা হলো যে রাজনৈতিকভাবে যারা এক্সপার্ট, এটা বাংলাদেশের রাজনীতি হলো ফিল্ডের রাজনীতি, এটা আপনার মাঠে নেমে রাজনীতিটা করতে হয়। এটা আপনার ঘরে বসে রাজনীতি করার আসলে কোনো সুযোগ নেই। প্রত্যেকটা মানুষকে যারাই দেখেন বড় বড় রাজনীতিবিদ হয়েছে, প্রত্যেকে মাঠ থেকে উঠে আসছে। এনসিপি কি তাদের বর্তমান যে নেতৃত্বের যে স্ট্রাকচার বা কাঠামো, এটাতেই ভালো করবে বলে মনে করেন, নাকি তাদের দলে যদি মূল দায়িত্বে কোনো সিনিয়র পারসনকে নিয়ে আসা হয় তখন ভালো করবে? এটা আসলে বলা যাচ্ছে না, কারণ ওদের পার্টিতেও কিছু কিছু ভালো ফেস আছে ইয়ংদের মাঝে। আরও যদি কিছু সিনিয়র নিয়ে আসে সেটাও খারাপ হবে না। তবে আমাদের তাদের সাথে এখনও আলোচনা চলমান আছে। কিসের আলোচনা? সেই আলোচনাটা একীভূত হওয়ার একটা আলোচনা ছিল, আপনি জানেন সেটি। সেই আলোচনা এখনো চলছে? জোটগতভাবেও ছিল সেই আলোচনা, কিছুটা স্থিমিত, বাট এই আলোচনাটা ছিল। তো আমরা যেটি চেয়েছিলাম যে একীভূত হয়ে নূর এবং নাহিদ অথবা অন্য কেউ, এদেরকে সামনে নেতৃত্ব দিয়ে আমরা দুইটা পার্টি একসাথে মার্চ হয়ে আমরা কাজ করব। কি নামে? সেটি যে কোনো নামে হইতে পারে। সেটি প্রস্তাবনা দিয়েছিলেন তখন কি নামে? সেটি গণ অধিকারও হইতে পারে, সেটি এনসিপিও হইতে পারে, যে কোনো নাম হতে পারে। আপনি যদি একসাথে কাজ করার যদি আপনার সম্পর্ক তৈরি হয় বা মন মানসিকতা তৈরি হয়, তখন এখানে নাম ম্যাটার করে না। যে আমার একদম যেমন জিয়াউর রহমান যখন প্রথমে জাগফা খুব সম্ভবত ছিল, পরে বিএনপি করলো, সকলের মানে একটা কম্বিনেশন করার জন্য, একটা বড় পার্টি করার জন্য যদি আপনার কিছুটা ছাড় দিতে হয়, সেই মন মানসিকতা আমাদের আগে থেকেও ছিল, এখনও আছে। আমরা বিশ্বাস করি যে এনসিপির কিছু জায়গায় ভুল আছে, কিছু দুর্নাম আছে, কিন্তু আমরা বিশ্বাস করি যদি কিছুটা জায়গায় অন্ততপক্ষে সংশোধনের পথে এসে যদি একসাথে কাজ করা যায়, তাহলে আওয়ামী লীগ বিএনপির বাইরে একটা বৃহৎ শক্তি হওয়ার সেই সুযোগটা আমাদের আছে, এটা আমি বিশ্বাস করি। এবং এই তারুণ্য যেটা করে দেখিয়েছে, এবং আপনি দেখবেন যে এই তরুণদের মানে যে পালস, জেনজি আমাদের যে জেনারেশন, এটা হচ্ছে আসলেই নতুন কিছু চায়। পুরাতন যে মানে পুরাতন রাজনীতিটা কেমন, আমাদের এলাকাগুলোতে আমরা গেলে এখনও দেখি যারা ওই যে মানে পড়াশোনা জানা লোক না, কিন্তু দীর্ঘদিন যাবৎ পলিটিক্স করতেছে। আবার পলিটিক্স কিসের, ওই রাস্তার কাজের টাকা মাইরে খায়, আবার ওই যে গরিবের রিলিফের মালের টাকা মাইরে খায়, কিন্তু আপনি ইউনিয়নে গেলে তার উপরে কথা বলতে পারবেন না, সে সবচেয়ে বড় সেখানকার মাতবর। এই রাজনীতিটা আসলে তরুণরা পছন্দ করে না, যে আপনি অন্যায় কাজ করবেন আবার আপনি খুব বড় নেতা হিসেবে নিজেকে জাহির করবেন, এটা তো হয় না। আপনি বড় নেতা বা ভালো মানুষ হিসেবে তখনই আপনাকে পরিচয় করতে পারবেন আপনার ভিতরে যখন ইথিক্স থাকবে, আপনি যখন ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন, তখন আপনি নেতা হবেন। আপনি চুরি বাটপারি করে আপনি নেতা হবেন কেন? জেনজি কিন্তু এই জিনিসটাতে ব্যাপকভাবে তারা প্রতিরোধ করার চেষ্টা করেছে, এবং এই কারণেই কিন্তু শেখ হাসিনার যে আলটিমেট এই চেতনাটা তারা এখনো লালন করে, এটা তারা লালন করে। তো সেই জায়গা থেকে আমাদের ইন্টেনশনটা ছিল যে আমরা সিনিয়রদেরকে অসম্মান করতে চাই না, বাট আমরা একটা নৈতিক সমাজ গঠন করতে চাই। আমি যেমন আমার নিজের চোখে দেখা যে 5ই আগস্টের আগে বা পরেও দেখেছি আপনার ওই যে সমাজসেবা অধিদপ্তর থেকে বিভিন্ন রকমের ভাতা কার্ড দেওয়া হতো। সবচেয়ে আশ্চর্যের বিষয়, গ্রামের এই যে যারা মেম্বার, এরা কি করতো? এরা তো অধিকাংশই মানে পড়াশোনা নাই, আবার ওই যে টাকা পয়সা খরচ করে মেম্বার হয়েছে,
কি করতো, আপনাকে একটা বয়স্ক ভাতার কার্ড করে দিবে বা প্রেগনেন্সির একটা কার্ড করে দিবে, আপনার কাছ থেকে 3,000 টাকা নিচ্ছে। এটা একদম আমি প্র্যাকটিক্যালি আমি দেখে আসছি। তো এই জিনিসটা আমার কাছে, যে একটা মানুষ অসহায়, হ্যাঁ, একটা মানুষ বয়োবৃদ্ধ, সে মৃত্যুসজ্জায়, তার যদি 3,000 টাকা ঘুষ দিয়ে তার জন্য একটা বয়স্ক ভাতার কাট করতে হয়, তাহলে কোন দেশে আছি আমরা? একটা অসহায় মানুষের প্রতি আমরা জুলুম করছি না? এই যে জিনিসগুলো, এই যে প্রতিবন্ধী ভাতা যে কার্ডগুলো, গত সরকার কিন্তু অল এভারেজ কোনো মানে আপনার ধনী গরিব না, সবার জন্য বয়স্ক ভাতার চালু করেছিলেন। তো সেই জায়গা থেকে তো সবাই এটা প্রাপ্য, কিন্তু এই প্রাপ্য যে আপনি আনতে যাবেন, গ্রামের মেম্বার চেয়ারম্যানরা তো আপনার কাছ থেকে 3 থেকে 4,000 টাকা নিতেছে, 5,000 টাকা নিচ্ছে। তো এই যে একটা অন্যায়, তো এগুলো কিন্তু আমরা প্র্যাকটিক্যালি আসলে যারা আমরা এখন রাজনৈতিক সচেতন, আমরা কিন্তু এগুলো দেখে আসছি এবং অনেক জায়গায় আমরা প্রতিবাদও করেছি। যদি সুযোগ হয় কখনো, আমি আজকে আপনাকে অন ইয়ারে বলছি, আমি যদি কখনো সংসদ সদস্য নির্বাচিত হতে পারি আমার নেত্রকোনা 2 থেকে, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এই কাজ আমি কোনো মেম্বারকে করতে দিব না। সে যে কেউ হোক, যে সে যত শক্তিশালী লোক হোক, কোনো কার্ড করতে দিয়ে অসহায় মানুষের তাকে হেল্প করবো, যেটা এটা বৈধভাবে, এবং চাল বিতরণের ক্ষেত্রে কোথাও একটা চাল কম দিবে, আমি সেটা হতে দেব না। কারণ আমি বিশ্বাস করি, আমি মনে প্রাণে বিশ্বাস করি, আমি একজন মুসলমান, আমাকে মরতে হবে, কাল হাসরের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে আমাকে প্রত্যেকটা কাজের জবাবদিহিতা করতে হবে, এবং সারা বিশ্বের মানুষ তখন একই মাঠে উপস্থিত থাকবে হাসরের ময়দানে, তখন আমাকে সেখানে জবাবদিহি করতে হবে। সুতরাং আমি মনে করি যে আমার দ্বারা কোনো অন্যায় কাজ যাতে না হয়, এবং আমি এটা চাই যে প্রত্যেকটা মানুষের যেটা ন্যায্য অধিকার, যেটা ন্যায্য প্রাপ্য, সে যেন সেটা পায়। সেখানে আপনার সম্ভাবনা কেমন আপনার নেত্রকোনা 2 আসনে? নেত্রকোনা 2 আসনে এটা হচ্ছে আওয়ামী লীগ অধ্যুষিত একটি আসন। স্বাধীনতার পর থেকে বিএনপি কোনোদিন ওই আসনে জিতে নাই। যখন বিএনপি ক্ষমতায়ও ছিল 2001 থেকে 5 সাল পর্যন্ত, তখনও বিএনপি সেখানে হারছে। যখন সরকার গঠন করে তখনও বিএনপি হারছে। তো এই আসনটাতে বিএনপির সর্বোচ্চ ভোট হচ্ছে 20%, আচ্ছা, আর এই 60-70% ভোট হচ্ছে আওয়ামী লীগের। সেই জায়গা থেকে আমি নেত্রকোনার, কিন্তু সারা দেশেও যেমন আমার একটা পরিচিতি আছে, কিন্তু নেত্রকোনার ওভারঅল পথ থেকে কিন্তু আমার সম্পর্কে অবগত। কারণ 2018 সালে যে কোটা সংস্কারটা, এত বড় একটা আন্দোলনে আমি নেতৃত্ব দিয়েছি, আমার বাড়ি নেত্রকোনা, এটা কিন্তু সবাই জানে। ইতিকাল জায়গা থেকেও 5ই আগস্টের পূর্বে এবং পরে আমাকে কিন্তু বিশেষ করে শিক্ষিত সমাজ যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছে, নেত্রকোনায় অবস্থান করছে বা যাদের বাড়ি নেত্রকোনায়, এরা কিন্তু আমাকে ব্যাপকভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছে, এবং প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা মহল্লায় কিন্তু আলোচনা আছে। কিন্তু আপনি যেমনটা বললেন যে প্রায় 60% হচ্ছে সেখানে আওয়ামী লীগের হ্যাঁ, আওয়ামী সমর্থক। লীগের। এখন আপনি আওয়ামী লীগের সমর্থনে তাহলে সংসদ সদস্য না, হওয়ার স্বপ্ন এখানে দেখছেন? আওয়ামী লীগের সমর্থনের বাইরেও একটা বড় সমর্থন এখন আছে। সেটা আওয়ামী লীগের পতনের পর সেটা তো কমেছে, তাদের যে জনসমর্থন। অনেকেই আছে না যে ভোট দিত নৌকায়, কিন্তু সে কখনো আওয়ামী লীগের মানে মিছিল মিটিংয়ে যেত না। এই ধরনের ভোটারও কিন্তু থাকে সব জায়গাতেই। এই মুহূর্তে আপনার কি মনে হয় আপনার আসলে একদম কোর আওয়ামী লীগিয়ান কি পরিমাণ রয়েছে? এরা রয়েছে সব পলাতক, অনেক রয়েছে, অনেকে গ্রেপ্তার হয়েছে, অনেকে পলাতক। তবে এই আওয়ামী লীগ ভোট দিবে বলে আমার মনে হয় না, ভোট কেন্দ্রে আসবে বলে আমার মনে হয় না। মানে সেখানে আপনার আসলে ভোট কত পার্সেন্ট কাস্টিং হতে পারে? ভোট আমার নেত্রকোনায় ভোট কাস্টিংয়ের সম্ভাবনাটা অনেক কম, কারণ এটা যেহেতু আওয়ামী লীগ অধ্যুষিত আসন, সেখানে হয়তো 50% বা 60% ভোট কাস্ট হইতে পারে, এটা আমার ধারণা। কারণ এই আসনটা মানে একদম পুরোপুরি আওয়ামী লীগ অধ্যুষিত, মানে ভোটের রেজুলেশনে আপনি বুঝতে পারেন যে স্বাধীনতার পরে বিএনপি কখনো এই আসনে জিতে নাই। আচ্ছা, এই হলো ঘটনা। তো সেই জায়গা থেকে ওভারঅল শহর থেকে গ্রাম সব জায়গায় আমি আলোচনায় আছি, এবং মানুষ আমার ক্লিন ইমেজ এবং আমার ব্যক্তিত্ব, এই জিনিসটাকে মানুষ খুব ভালোভাবে পছন্দ করে। এবং 5ই আগস্টের পরে আমি নেত্রকোনায় অনেক মানুষকে হেল্প করেছি, এবং সেটা বৈধভাবে, আমি এটা আগেও বলেছি আপনাকে, কিন্তু আমি কোনো অন্যায় কাজে জড়াই নেই। আপনি যদি এককভাবে নির্বাচন করেন সেক্ষেত্রে আপনার সম্ভাবনা কেমন? আমি যদি এককভাবেও নির্বাচন করি, আমার বিশ্বাস যে আমি সেখানে ভালো ফাইট দিয়ে বের হয়ে আসতে পারবো। এটা হয়তো আপনি বলতে পারেন যে একদম নতুনভাবে কীভাবে মানুষের মনে কিন্তু একটা চেঞ্জ আসছে, গ্রামে বলেন, গঞ্জে বলেন, সব জায়গায়, যে একক আধিপত্য, যে আওয়ামী লীগের যে আধিপত্যটা ছিল, এই আধিপত্যের ভিতরে মানুষ আবার যেতে চাচ্ছে না।
সেই পরিবর্তন বা সেই চেঞ্জটা কি জামায়াত ইসলামের পক্ষে হতে পারে না আপনার এলাকায়? হ্যাঁ, সেটা আমাদের এখানে জামাতের একটু প্রভাবটা কম। কারণটা হচ্ছে যেখানে বিএনপিরই আসলে অস্তিত্ব ছিল না, সেখানে জামাত ইসলাম করাটা, আমি জামাতকে ছোট করে বলছি এরকমটা না, ওই অঞ্চলটাতে আসলে জামাত ইসলাম কিংবা বিএনপির রাজনীতি করাটা অনেক টাফ ছিল। এই জন্য জামাতের অবস্থানটা একটু কম, এবং 5ই আগস্টের পরেও কম। 5 আগস্টের পরেও কম। কারণ ওইখানে তো আমি আপনাকে বললাম যে একটা বিশাল জনগোষ্ঠী আওয়ামী লীগের, এর বাইরে কিছুটা আছে বিএনপির, এবং বিএনপি পাশ করতে পারে নাই। তার মানে যেখানে আপনার বুঝতে হবে, যেখানে বিএনপি রাজনীতি করার বেশি স্পেস পেয়েছে বা সুযোগ ছিল, সেখানে জামাত শক্তিশালী হওয়াটা স্বাভাবিক। কিন্তু যেখানে বিএনপি সুযোগ পায় নাই, যেখানে বিএনপি দুর্বল শুরু থেকে, সেখানে আওয়ামী লীগ স্ট্রং, সেখানে জামাত ইসলামের স্পেসটা আরো কম। আচ্ছা, এটা কিন্তু একটা পলিটিক্যাল, আপনার থিওরিটিক্যালি আপনি বলতে পারেন। এটার বিপরীত চিত্র কিন্তু আছে দেশে। হ্যাঁ, বিপরীত চিন্তা আছে অনেক আসনে। আপনার বললাম না যে ওইখানে গিয়ে দেখবেন আওয়ামী লীগ দুর্বল। আওয়ামী লীগ যেখানে একটু দুর্বল থাকবে, সেখানে বিএনপি জামাত স্ট্রং থাকবে উভয়ই, এটা স্বাভাবিক। কিন্তু যেখানে আওয়ামী লীগ খুবই শক্তিশালী, সেখানে তো জামাতকে রাজনীতি করতে দিবে না আওয়ামী লীগ, দেয় নাই তো। খুব স্ট্রংলি ভাবে বিএনপিকে কিছুটা স্পেস দিলেও জামাতকে কোনোভাবে স্পেস দেয় নাই, এটা কিন্তু সঠিক। যেখানে আওয়ামী লীগের ব্যাপক আধিপত্য ছিল, এই জন্যই আমি বললাম যে ওইখানে জামাত ইসলামের এটা কম আছে, কিন্তু আমি তুলনামূলকভাবে ওখানে একটু কম। আপনার দল যদি বিএনপির সাথে জোটবদ্ধ রাজনীতি করে এবং জোটবদ্ধ যদি নির্বাচন করতে চায়, সেক্ষেত্রে আপনারা বিএনপির কাছ থেকে কতটি আসন চাইবেন? সেটি আমরা বিএনপির সাথে আলোচনা চলছে, আমাদের জামাত ইসলামের সাথেও আলোচনা চলছে। আমরা বিচার বিশ্লেষণ করে দেশের মানুষের জন্য কাজ করতে পারবো, ন্যায়ের পথে থাকতে পারবো, এবং যে বক্তব্য দিয়ে, যে কথা বলে আমরা মানুষের কাছে এসেছি শুরু থেকেই, ন্যায়ের পথে থাকবো, সেই জায়গা থেকে আমরা যাদের ক্ষেত্রে মনে করব যে না আমাদের জন্য সুবিধাজনক অবস্থান হবে, আমরা তাদের পক্ষেই যাব, সাথে ঝুটের নির্বাচন করব। আর বিশেষ করে গণ অধিকার পরিষদ, আমি এটা বিশ্বাস করি এবং দেশের মানুষও স্বীকার করে, যখন জামাতে ইসলাম এবং বিএনপি ঘর থেকে বের হইতেই পারতেছিল না, সেই আন্দোলন কিন্তু আমরা করেছি, এবং এই আন্দোলনটা আমরা তাদের প্রতিনিধি হিসেবেই করেছি, এক প্রকার সকলের প্রতিনিধি হিসেবেই করেছি। বিশেষ করে 5ই আগস্টের আগে বা আপনি 28শে অক্টোবরের পরে 24শে নির্বাচনের সময় আমরা কিন্তু এটা চিন্তা করি নাই কখনো। যেমন আওয়ামী লীগের যখন লাস্ট নির্বাচন হলো, 24শে নির্বাচন, আওয়ামী লীগ কিন্তু আমাদের সভাপতিকে ফোন করে নিয়ে 10টা আসন দেওয়ার অফার করেছিলেন, এবং 20 কোটি 30 কোটি টাকা দেওয়ারও কথা বলেছিলেন, যে নিশ্চয়তা দিচ্ছি সবাইকে এমপি করে নিয়ে আসবো, তোমরা নির্বাচনে আসো। তার মানে এই নির্বাচনটার একটা লিগ্যাসি চেয়েছিল আওয়ামী লীগ। অনেকেই কিন্তু বিক্রি হয়েছে, ওই যে ইব্রাহিম সাহেব সহ অনেকেই, শাহজাহান সাহেব, তারপর তৈমুর আলম খন্দকার। আমরা স্ট্রিক্টলি বলে দিয়েছি যে না, যে আওয়ামী লীগ 2600 পরিবারকে গুম করেছে, এই দেশের মানুষের ভোটাধিকার হরণ করেছে, এই আওয়ামী লীগের সাথে আমরা নির্বাচনে যাব না। যদি আমরা লোভী হতাম তাহলে কিন্তু আমরা সেই নির্বাচনে অংশগ্রহণ করতাম। তো সেই জায়গা থেকে বিএনপির সাথেও আমাদের আলোচনা চলছে। আমরা আমাদের একটা সম্মানজনক আসন হলে তারপরে আমরা আমাদের পার্টির যেভাবে গ্রোথ হবে, পার্টির জন্য ভালো হবে, আমরা আসন পেলেই আমরা তারপর বিএনপি হোক জামাত ইসলাম হোক, আলোচনার ভিত্তিতে তারপর আমরা জোটে যাব। এমনকি যদি আলোচনায় নাও হয়, আমরা এককভাবেও নির্বাচন করতে পারি। 300 আসনে আমাদের প্রার্থী দেওয়ার মতো ক্যান্ডিডেট আছে, আমরা সেই রিস্কটুকু নিব, যে অন্ততপক্ষে মানুষ যাতে বলতে না পারে যে না কারো দালালি করার জন্য নির্বাচন করছি বা এই করছি। আমরা স্বতন্ত্রভাবে এককভাবে আমাদের প্রতীকে আমরা নির্বাচন করতে পারি। এটা এখন পর্যন্ত আমাদের চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয় নাই। মামুন ভাই, আপনি আপনার দীর্ঘ রাজনৈতিক ইতিহাস রয়েছে, ঐতিহ্য রয়েছে আপনার নিজের জীবনেরই। আপনি নিজের হাতে কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, এবং এই মুহূর্তে আপনাদের গণ অধিকার পরিষদের যে রাজনৈতিক কাঠামো এবং আগামী নির্বাচন, সে বিষয় নিয়ে আসলে দীর্ঘ গল্প হলো, দীর্ঘ আড্ডা হলো। আমরা একটু শেষ করতে চাই। আমি সর্বশেষ আপনার কাছে দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে, আমি সেই আহ্বানটুকু রাখতে চাই। আপনি দর্শকদের উদ্দেশ্যে বা দেশবাসীর উদ্দেশ্যে আপনার কোনো মেসেজ থাকলে দেবেন। দেশের মানুষের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, সেটি হচ্ছে যে আমাদের প্রত্যেকটা মানুষ, বাংলাদেশের মানুষ, আমি এটা বিশ্বাস করি, আমাদের এই অঞ্চলের মানুষের দারিদ্রতাই হচ্ছে প্রধান সমস্যা। যে দারিদ্রতার কারণে আমাদের যে চারিত্রিক বা নৈতিক যে অবক্ষয়,
সেটির কারণেই আসলে আমরা রাজনৈতিকভাবে অনেকেই মানুষের গোলামি করি। যদি এই মানে অর্থনৈতিক অবস্থার যদি উন্নতি ঘটে, আমি বিশ্বাস করি এদেশের মানুষের রাজনৈতিক চিন্তা ধারণার পরিবর্তন হবে। সবার আগে আমাকে আপনাকে পরিবর্তন হতে হবে, এবং এই দেশকে যদি আপনি ঠিক করতে চান এবং আপনার জীবনের নিশ্চয়তা চান, সুন্দর একটি দেশ চান, তাহলে ন্যায়ের পথে যে আছে তার পক্ষে থাকুন। সে যদি একজনও হয়, সেই লোকটির পক্ষে থাকুন এবং তাকেই আপনার প্রতিনিধি বলেন, নেতা বলেন, বা আপনার একজন আপনার কথা বলার যে সুযোগ তাকে দিয়ে আপনি বলান। এই ধরনের মানুষকে আপনারা আগামী দিনে নেতৃত্বে নিয়ে আসবেন, যাতে করে অন্তত পক্ষে এই যে 5ই আগস্ট পরবর্তী যে আকাঙ্ক্ষার বাংলাদেশ চেয়েছিলেন, জন আকাঙ্ক্ষার বাংলাদেশ, ন্যায়ভিত্তিক বাংলাদেশ, সেটি যারা বাস্তবায়ন করতে পারবে, যাদের সে ভোল্টেজ আছে বা তাদের যে অঙ্গীকার আছে, তাদেরকে আপনারা পছন্দ করেন। এবং রাজনৈতিকভাবে প্রত্যেকেই, আপনারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ কিন্তু রাজনীতি বুঝে এবং প্রত্যেকেই কোনো না কোনোভাবে রাজনীতির সাথে এঙ্গেজড। প্রত্যেকটা মানুষ, 18 কোটি মানুষ সবাই রাজনৈতিকভাবে এঙ্গেজ, কিন্তু তারা রাজনৈতিকভাবে আসলে অনেকটা অসচেতন, সচেতন না। আমি বলবো আপনার ভোটটি খুব মূল্যবান। এই ভোটটি আপনি 1 কাপ চা কিংবা 100 টাকার বিনিময়ে আপনি সেটি বিক্রি না করে, আপনি একটা ভোট পাক একজন মানুষ, সেই ব্যক্তিটা কি আপনার মূল্যবান ভোটটি দিন। অন্ততপক্ষে নিজে মানসিকভাবে অন্ততপক্ষে একটু স্বস্তিতে থাকতে পারবেন যে আমি একজন ভালো মানুষকে আমার ভোটটি দিয়েছি। সেটি আগামী দিনে করুন। ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন জনাব হাসান আল মামুন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, গণ অধিকার পরিষদ। তিনি যে ন্যায়ের বাংলাদেশ বিনির্মাণের আহ্বান জানিয়েছেন, আমরা সেই ন্যায় সমৃদ্ধ, আমরা সেই ন্যায়ানুগ বাংলাদেশ গড়বার জন্যে, আমাদের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন করবার জন্যে আমাদের প্রত্যেকটি আন্দোলন, প্রত্যেকটি সংগ্রাম অব্যাহত থাকবে বলে বিশ্বাস করি। আমাদের পুরো আলোচনাটি উপভোগ করে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং একই সাথে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করবার আহ্বান জানিয়ে আমরা আমাদের আজকের অনুষ্ঠানটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।